এই যে ভাইয়া শুনছেন? আমি তো পিছনে তাকিয়ে অবাক। এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। ও হ্যালো, কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন। আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখা ঠিকানা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা জি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, অবশ্যই চিনি। তাহলে বলেন ঠিকানাটা কোনটা? ঠিকানা বলছি, তার আগে বলেন আপনি যেখানে কেন যেতে চাচ্ছেন? সেটা আপনাকে বলতে হবে কেন? এমনি বললে বলেন, না হলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরাই শক খেলাম। মানে আপনার হবু শ্বশুর বাড়ি মানে? কে আপনার হবু জামাই? এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটাও জানেন না? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? হ্যাঁ। উফ, এত কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনো দিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপড়বাজি করছে নাকি? ও হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি আমার হবু বউ আর আমি জানি না? কিছু বললেন নাকি? কই কিছু না তো। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নাম্বার রোডে যাব। তারপর 5 নাম্বারের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পারবেন, ওইটাই আপনার হবু শ্বশুর বাড়ি। আল্লাহ, এত দূর! শোনা যাও একবার, তারপর দেখবে মজা। আবারও কিছু বলবেন নাকি? কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম। আপনি আমার ঠিকানায় চলে যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহই ভালো জানে। আমার মনে হচ্ছে আপনি আবারও কিছু একটা বলবেন। আরে না কিছু না, আমি গেলাম, বাই, ভালো থাকবেন। তাই বলে আমি বাসার সামনে থেকে চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আবির আহমেদ, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করেনি, কারণ তারা আমাকে সবসময় পিচি পিচি বলে সম্বোধন করেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমাকে হবু জামাই বলে পরিচয় দিচ্ছে? আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে বাসায় ফিরি, তারপর পুরোটা জানতে পারবো। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বন্ধুদের আড্ডাখানা চলে এসেছি, বুঝতেই পারিনি। কিরে শালা, তোর বাসা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? আর বলিস না রে দোস্ত, বাসা থেকে বেরিয়ে আমার সাথে যা হলো শুনলে তোর আর টাসকি খেয়ে যাবি। প্রতিদিনই তো একটা না একটা বাহানা শোনাই। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও না হয় শুনি। আরে শালা, আগে পুরোটা তো শুনবি। হ্যাঁ বল, শুনছি। তারপর আমি মেয়েটার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। সবাই শুনে হাসতে হাসতে শেষ। শালা তোরা হাসছিস? হাসবো না তো কি করব? যে ছেলেটিকে কোনো মেয়ে একবার নজর পড়লে দ্বিতীয়বার তাকায় না, সেই ছেলেকে একটা মেয়ে হবু জামাই সম্বোধন করেছে। বিষয়টা কি হাসির নয়? তাই বলে সবাই হো হো করে হেসে দিল। আরে শালা, আমি কি জানি নাকি? আমি তো মেয়েটাকে চিনি না। আচ্ছা, তোর এসব ফানি কথা আমাদের শুনে কোনো লাভ নেই। চল, খুব ক্ষুধা লাগছে, সবাই মিলে কিছু খেয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে চল। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সবাই মিলে সারাদিন অনেক মজা করলাম এবং আড্ডাবাজি করলাম। সন্ধ্যায় বাসায় ফিরছি, আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। বাসায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কি রে,
সারাদিন কোথায় ছিলি? কোথায় আবার, আম্মু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন শুধু আড্ডাবাজি করলেই হবে? তো আর কি করব আমি? বাসায় অতিথি এসেছে, সেটা দেখেছিস? বাসায় আবার কে আসলো? তো রুবাইয়া আন্টির মেয়ে। রুবাইয়া আন্টির মেয়ে? মানে তোমার সেই ছোটবেলার বান্ধবীর মেয়ে? হ্যাঁ, কিন্তু কোন বেয়াদব যেন সকালবেলা ওকে অনেক হয়রানি করিয়েছে। ওই বেয়াদবটাকে যদি একবার সামনে পেতাম, কি যে করতাম। আল্লাহ গো খাইছে, এরই মধ্যে আম্মুর কাছে বিচার দেওয়া হয়ে গেছে। আজ আমার নিস্তার নেই। কি রে, কিছু বললি নাকি? কই কিছু না তো আম্মু। আমি আম্মুর সাথে কথা বলছি, হঠাৎ পেছন থেকে মেয়েটা এসে আম্মুকে বলতে লাগলো, আন্টি এই সেই বেয়াদবটা যে আমাকে সকালবেলা এমন হয়রানি করেছিল, কিন্তু এই ছেলে এখানে কি করছে? এই ছেলে তোমাকে হয়রানি করেছে? হ্যাঁ আন্টি। আম্মু মেয়েটার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে হুট করে মেয়েটার সামনে আমার কান টেনে ধরলো। আউ আম্মু, একটা মেয়ের সামনে তুমি এভাবে আমার কান টানছো? তোমার ছেলে মান সম্মান বলে কিছু নেই? তোর মান সম্মান কিছুই নেই। মেয়েটা প্রথমবার আমার বাড়িতে এসেছে আর তুই তাকে এভাবে হয়রানি করিয়েছিস? আন্টি এই ছেলেটা কে, আর আপনাকে আম্মু বলে ডাকছে মানে? আরে মা, এটাই তো আমার সেই বেয়াদব ছেলে। এটা আপনার ছেলে আবির? হ্যাঁ মা। মেয়েটার কিছু না বলে লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে পালালো। আমি কিছুই বুঝতে পারলাম না মেয়েটা কেন এমন করলো। এদিকে আম্মা বকাবকি আবার শুরু। মেয়েটা আজ আমাদের বাসায় প্রথম আসলো, আর তুই মেয়েটার সাথে এমনটা কি করে করলি? মেয়েটা এখন কি ভাববে? আর আমি জানি না কি, এটা তোমার বান্ধবীর মেয়ে। আমার তো মেয়েটার মতিগতি সুবিধার মনে হচ্ছিল না, তাই এমনটা করেছি। তাই বলে তুই এমন করবি? আচ্ছা আম্মু সরি, কিন্তু মেয়েটা আমাদের বাসায় কেন এসেছে? মেয়েটা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। মানে? মানে মেয়েটা তোদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ওদের বাসা থেকে কলেজ অনেকটা দূরে হয়ে যায়, তাই আমাদের বাসা থেকেই পড়াশোনা করবে। ও আচ্ছা এই কথা। কিন্তু তাহলে মেয়েটা সকালে আমাকে ওই কথা বললো কেন? কোন কথা? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আম্মুকে এখন কথাটা বললে তো সমস্যা হবে। না আম্মু কিছু না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেয়েটার সাথে একটু পরিচিত হয়ে নে। মেয়েটা যেহেতু এই বাসায় থাকবে, ওর তো একটা সঙ্গী প্রয়োজন। আমার তো একটাই সন্তান, সেটা তুই, তাই তোকেই ওর সাথে সঙ্গ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে দেখবো। তাই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকিং করছি। এমন সময় হঠাৎ দরজায় নক। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আমি তাকিয়ে দেখি মেয়েটা। জি ভেতরে আসুন। তারপর মেয়েটা আমার রুমে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে গেলাম। মেয়েটা চেয়ারে বসে বলতে শুরু করলো, আচ্ছা আপনি যে আবির, সেটা সকালে বললেন না কেন? সকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি সকালবেলা কি বলেছিলেন সেটা একবার মনে করেন। কি বলেছিলাম? আমি আপনার হবু জামাই। কথাটা শুনে মেয়েটা অনেক লজ্জা পেয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো, না মানে কি ইয়ে করছেন? আসলে সকালে কথাটা বলেছি কারণ আমি যেখানেই যাই সেখানেই আমাকে প্রথম দেখায় ছেলেরা প্রপোজ করে দেয়, তাই আমি ভাবলাম আপনিও হয়তো প্রপোজ করবেন, তাই মিথ্যা বলেছি। যেই না তার চেহারার নাম রাখছে পেয়ারা। আমার খাইয়া কাম নাই, আপনার মতো বেকে প্রপোজ করব? নিজের চেহারা আয়নায় দেখেছেন? পেতনি একটা। মেয়েটাকে রাগানোর জন্য বললাম। হি, আমি পেতনি? মেয়েটা প্রচণ্ড রেগে গিয়ে বলল, পেতনি নয়তো কি? আমি পেতনি হলে আপনি একটা রাম ছাগল। কি? এই মেয়ে কি বললেন? আমার তো প্রচণ্ড রাগ উঠে গেল। ও মা, কানে শোনেন না নাকি? বললেই পারতেন, তাহলে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও হ্যালো, আমি কানে শুনতে পাবো না কেন? আমি ঠিক শুনতে পাই, কিন্তু আপনি কি বললেন? ও আচ্ছা, তাহলে যদি শুনতে পারেন আমাকে দ্বিতীয়বার বলতে হবে কেন? আপনি আমাকে রামছাগল বললেন কেন? আপনি দেখতে একটা রাম ছাগলের মতো, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কোথায় বেশি বেশি করলাম? যা করার আপনি তো শুরু করেছেন। আপনাকে আমি
কি প্রপোজ করবেন তাই তো? করেন, অসুবিধা নাই। আপনার মতো কত ছেলে আমাকে প্রপোজ করলো, আমার কাছে অবশ্য আপনার কোনো পাত্তা নাই। ও হ্যালো মিস পেতনি, আপনার থেকে না অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে পড়ে আছে, আমি তাদের দিকে ফিরেও তাকাই না, আর আপনি? ইস, কত বড় একটা ফাপড়বাজি মারলাম। আহা, সেটা চেহারা দেখলেই বোঝা যায়। মেয়ে কেন, একটা ছেলেও ফিরে তাকাবে না মনে হয়। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রথম দিন আপনাদের বাসায় আসছি, আপনার সাথে ঝগড়া করতে চাই না। সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়। আপনার ব্যবহারটা তো দেখলাম, থাক, বাকিটা পরে দেখা যাবে। কি, আপনাকে আজকে আমি? তাই বলে আমি বিছানা থেকে বালিশটা নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। মেয়েটা দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। দৌড়ে পালাবে কোথায়? আমার বাড়িতেই তো থাকতে হবে। এখন না হোক পরে দেখাবো মজা। রাতে খাওয়ার জন্য আম্মু ডেকে গেল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কে যেন আমার পায়ের উপর লাথি দিল। আউ, উফ! কি রে বাবা, কি হলো? এমন চিৎকার করে উঠলো কেন? আমি সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটা খিলখিল করে হাসছে। কই আম্মু, কিছু না, এমনি। তোমাকে পরে মজা দেখাবো চান্দু। তাহলে এভাবে চিৎকার করে উঠলে কেন? আমার মন চাইছে তাই চিৎকার করছি, আরো করব। তোমাদের কোনো সমস্যা? উফ, এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারি না আমি। তোমাদের আমাকে নিয়ে কে পারতে বলছে বলো? আন্টি, ওর কথা বাদ দেন তো। খাওয়ার সময় কথা বলতে নেই, কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি খাবার খান না, আপনাকে কে বারণ করেছে? আমি অনেক রাগী লোক নিয়ে বললাম। এত কথা বললে কি খাওয়া যায় নাকি? তো আপনাকে কে খেতে বলছে? খাবার খাইয়েন না। আবির, হচ্ছেটা কি? মেহমানের সাথে ভদ্রভাবে কথা বলো। আইসে আমার মেহমান। হয়েছে হয়েছে, এবার সবাই চুপচাপ খাবার খাও। সবাই চুপচাপ খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। আমার যে কতটা রাগ হচ্ছে মেয়েটার উপর, মেয়েটার সাহস কত আমার পায়ে লাথি দেয়। ওকে তো আমি উচিত শিক্ষা দিব। রাতে এমন হাজারো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি। এমন সময় আম্মু এসে বলল, আবির, কলেজে যাচ্ছিস? হ্যাঁ আম্মু, আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, কলেজে যখন যাচ্ছিস তাহলে নাহিদাকে তোর সাথে কলেজে নিয়ে যায় একটু। মেয়েটা একা একা কলেজ যাবে কি করে বল? নাহিদা? সেটা আবার কে? আরে আমার বান্ধবীর মেয়ে। তোমার বান্ধবীর মেয়ে? তুমি নিয়ে যাও, আমি কেন নিয়ে যাব? আবির, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি দেখছি মেয়েটা আমাদের বাসায় আসার পর থেকে তুই ওর পিছনে লেগে আছিস। সমস্যাটা কি? আমি ওর পিছনে লেগে আছি না ও আমার পেছনে লেগে আছে? হাই রে আজব দুনিয়া। মা, তুমি কোন পক্ষে, আমার পক্ষে নাকি শত্রু পক্ষের? কি যা তা বলছিস? হ্যাঁ, মেয়েটা তোর শত্রু হতে যাবে কেন? সেটা তুমি না আম্মু, আমি ভালো জানি। চুপ, তোর আর কোনো কথাই শুনতে চাই না। তুই মেয়েটাকে সাথে করে নিয়ে কলেজে যাবি, ব্যাস। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই চলে যাব। আর ওই মেয়েটার সাজতে সাজতে তো আজকের দিনটাই লেগে যাবে। আমি তো রেডি হয়ে আছি, আর আমার সাজতে সারাদিন লাগে না। দরজার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আবির, যা ওকে নিয়ে কলেজে যা। আর রাস্তায় কোনো বেয়াদবি করবি না, বলে দিলাম। যথা আজ্ঞা মা। আমি তো আর কারোর সাথে বেয়াদবি করতে চাই না, অন্যরা আমার সাথে করতে আসে। কি বললেন? আমি আপনার সাথে বেয়াদবি করতে যাই? তা নয় তো কি? এই, তোরা এবার ঝগড়া থামাবি? সেই কাল থেকে যখন মেয়েটা এসেছে তখন থেকে দুজনের ঝগড়া। উফ, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা আম্মু থাকো, কলেজে গেলাম। মেয়েটাকে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুজনে কলেজে চলে গেল। কলেজের গেটের সামনে দুজনে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকছি। আমার হারানো বন্ধুগুলো দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা কেন এমন অবাক হয়ে তাকিয়ে আছে, যে আমাকে কি কোনো মেয়ে ভুল করে তাকায় না? সে আমার সাথে একটা অপরূপ সুন্দরী মেয়ে একসাথে এক রিক্সায় কলেজে আসলো। মেয়েটাকে নিয়ে আমি ওর ক্লাসরুমে পৌঁছে দিয়ে আমার বন্ধুদের কাছে ফিরে এলাম। হারামিগুলোর কাছাকাছি যেতেই সবাই আমাকে ঘিরে ধরলো। মামা, মালটা কে রে? মালটা তোর সাথে কেমনে সম্ভব মামা? আরে শালা, তোর আমাকে না বুঝলি অন্য কেউ কি আমাকে বুঝবে না? তাই নাকি? আরে মামা বল না, মেয়েটাকে? আরে তোদের কালকে একটা বের কথা বলেছিলাম না, এটাই ওই মেয়ে। মামা, বলিস কি? এত সুন্দরী একটা মেয়ে তোর হবু বউ? মামা, পার্টি তো আজকে দিতেই হবে।
আরে চুপ শালা, ও আমার হবু বউ না। তাহলে? এটা আমার আম্মুর বান্ধবীর মেয়ে, আমাদের কলেজে ভর্তি হয়েছে, তাই আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। তাহলে তো ভালোই হয়। মামা মালটার সাথে ভাও করে দে না। আরে শালা, এটা হচ্ছে ধানি লঙ্কা, একে নিয়ে ওইসব কল্পনাই করিস না। তুই বললেই হলো নাকি? মেয়েটা দেখতে সুন্দরী। আহা, মনে হচ্ছে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। কন্ট্রোল ইয়োর সেলফ ব্রাদার, প্রথম দেখায় প্রেমে পড়া ঠিক না। আর আমি যখন বলছি মেয়েটা ধানি লঙ্কা, তাহলে বিশ্বাস করছিস না কেন? তুই যে নিজের জন্য এটা সেট করতে চাচ্ছিস তা কি আমরা বুঝি না? কি, তোরা এতদিনে আমাকে এই চিনলি? তোকে চেনার কি আছে? তুই যে একটা মাল। এই শালা কি বললি, আমি মাল? হ্যাঁ তাই তো। আচ্ছা যা, লাগবে না, ওটা তোর জন্য দিয়ে দিলাম। না ভাই, লাগবে না, তুই নিয়ে নে। ওরকম বজ্জাত মেয়ে আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে নেয়। আচ্ছা এখন চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে নাহিদাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ করে নাহিদা রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা রিক্সা থামান। কেন, কি হয়েছে? রিক্সা থামাবে কেন? আরে মামা রিক্সা থামান তো। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই মেয়েটা রিক্সা থেকে নেমে দৌড়ে পাশে একটা ফুচকার দোকানে চলে গেল। আমি তো দেখে অবাক, হাই রে আল্লাহ, ফুচকার জন্য এইভাবে রাস্তার মধ্যে নেমে দৌড়াদৌড়ি করা কি ঠিক? আমিও রিক্সা থেকে নেমে নাহিদার কাছে গেলাম। এটা কি হলো? কোনটা কি হলো? আপনি এভাবে রিক্সা থামিয়ে দৌড়ে নেমে আসলেন কেন? ফুচকা হচ্ছে আমার ফেভারিট। ফুচকার দোকান দেখেছি, আমার মাথা ঠিক ছিল না, তাই দৌড়ে চলে এসেছি। ফুচকা এটা কোনো খাবার জিনিস হলো নাকি? এই যে মিস্টার, আমাকে যা বলার বলুন, ফুচকাকে নিয়ে কিচ্ছু বলবেন না। আলবাত বলবো, 100 বার বলবো। কথা কম বলেন তো, আমাকে ফুচকা খেতে দিন। মামা একটা স্পেশাল ফুচকা বানান তো। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলল। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে নাহিদার হাতে দিল। মেয়েটা ফুচকার প্লেটটা হাতে নিয়ে আরাম করে চেয়ারে বসে তৃপ্তি করে ফুচকা খেতে লাগলো। আমি মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছি। আহা, কত তৃপ্তি করে মেয়েটা ফুচকা খাচ্ছে। মেয়েটা বাসায় আসার পর থেকে মেয়েটার দিকে ভালো করে তাকাতে পারিনি। সারাক্ষণ ঝগড়া হয়েছে, কিন্তু এখন মেয়েটার দিকে তাকিয়ে দেখছি মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মেয়ে আছে এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝা সম্ভব না। আমি এক পলকে নাহিদার দিকে তাকিয়ে আছি। নাহিদা কখন যে ফুচকার প্লেট শেষ করে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমি খেয়ালই করিনি। এই যে হ্যালো, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে। কি? না মানে, ও সরি, আপনার খাওয়া দেখছিলাম। আপনার খাওয়া শেষ? শেষ। এখন চলুন বাসায় যাই। চলুন। তারপর দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরবেলা একটা ঘুম দিলাম। অনেকদিন হলো ছাদে যাই না, তাই বিকেলবেলা ছাদে গেলাম। ছাদে গিয়ে একা একা দোলনায় বসে আছি। একটু পর হঠাৎ কে যেন পেছন থেকে ডাক দিল। এই যে মিস্টার। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা দাঁড়িয়ে। ও আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি ভাবলাম এই বিকেলবেলা আবার কোন পেতনি আমাদের ছাদে আসলো। আমাদের ছাদে তো কোনো মেয়ে আসে না। আপনি আবার শুরু করলেন? আমি আবার কি করলাম? আমি তো এমনি বললাম আমাদের বাসায় কোনো মেয়ে মানুষ নাই, আপনি নতুন আসছেন তাই আর কি। তাই আর কি? কি কিছু না। কিছু বলবেন কি? কিছু বলবো না, এমনি আপনার রুমে গেলাম, দেখলাম আপনি নাই। আন্টিকে বললাম, আন্টি বললো আপনি ছাদে, তাই আসলাম আর কি। ও আচ্ছা। হুম। ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসুন, বসুন। বসতে বলার জন্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। তারপর নাহিদা আমার পাশে বসে আবার বলতে শুরু করলো। এই বিকেল বেলা একা একা ছাদে কি করেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি? আমার আবার গার্লফ্রেন্ড? হা হা হা। এমন হা হা করে হাসছেন কেন? যে আমার দিকে মেয়েরা ভুলেও তাকায় না সে আমার গার্লফ্রেন্ড? হাসবো না তো কি করব? এই তো সত্য কথাটা বলে দিয়েছি। খুব তো কালকে চাপা মারলেন। না মানে আরে মানে মানে করতে হবে না, যা বোঝার বুঝে গেছি, চাপাবাজ একটা। নাহিদা হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো। মেয়েটা যে কি পরিমাণ হাসছে তা বলার বাইরে। আমিও বোকার মতো দাঁড়িয়ে আছি, কি আর করব, নিজের দোষ নিজে প্রকাশ করেছি। নাহিদা হাসছে আর আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি। নাহিদার হাসিটা যে এত মিষ্টি তা আমার আগে জানা ছিল না। নাহিদা যখন লক্ষ্য করলো আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি, তখন সে হাসি থামিয়ে দিল। এই যে মিস্টার, কি দেখছেন এইভাবে? আমি ধ্যান ভেঙে পড়লাম।
কই কিছু না তো। আমার দিকে এইভাবে তাকিয়ে লাভ নেই, বুঝছেন? আমাকে পটানো এত সহজ না। পেটনিকে যাব আমি পটাতে? দুনিয়াতে আর মাইয়া নাই নাকি? আপনি আবারও শুরু করলেন? আমি শুরু করলাম নাকি আপনি শুরু করলেন? আপনার সাথে কথা বলাই বৃথা, থাকেন আপনি একা বসে। ভাবলাম যে একটু গল্প করব, তা না। লাগবে না আপনার গল্প করা, আগে নিজেকে সংশোধন করেন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখেন। এতে মনে রাখার কি আছে? আচ্ছা মনে রাখা লাগবে না, আমার মনে থাকলেই হবে। আপনি থাকেন, আমি গেলাম। আরে যান যান, আপনাকে এখানে কি আসতে বলছে? এইভাবে অপমান, এই অপমান আমরা সহ্য করব না। থাকেন আপনি, আপনাকে আর বিরক্ত করতে আসবো না। মেয়েটা অভিমান করে ছাদ থেকে নেমে গেল। এই রে, মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। আচ্ছা যাক, পরে সরি বলে নেওয়া যাবে। তারপর আমি আরো বেশ কিছুক্ষণ ছাদে বসে থাকার পর নিচে চলে আসলাম। একা একা রুমে ভালো লাগছিল না, তাই ড্রয়িং রুমে গিয়ে টিভিটা চালু করলাম। রিমোট টিপতে টিপতে হঠাৎ করে টম অ্যান্ড জেরি আটকায় পড়ে গেলাম। সেই ছোট্টবেলা কত মজা করে সব বন্ধুরা একসাথে বসে টম অ্যান্ড জেরি দেখতাম। হাইরে, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল! কত মিস করি সেই দিনগুলোকে। সোফায় বসে বসে টম অ্যান্ড জেরি দেখছি আর হাসতে হাসতে সোফার উপর হামাগুড়ি খাচ্ছি। হঠাৎ কে যেন পেছন থেকে এসে বলতে শুরু করলো, দেখ বাচ্চাদের মতো কেমন টম এন্ড জেরি দেখছে। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা। ও হ্যালো, টম অ্যান্ড জেরি দেখার মজা আপনি কি বুঝবেন? জীবনে কোনোদিন মজা কি জিনিস উপভোগ করেছেন? সব শুধু আপনি করেন, আমরা তো বানের জলে ভেসে এসেছি। আচ্ছা, সব সময় আপনার এইসব উল্টাপাল্টা কথা না বললে হয় না? ও, এখন আমি শুধু সব সময় উল্টাপাল্টা কথা বলি, আর কেউ উল্টাপাল্টা কথা বলে না? আচ্ছা সরি বোন, আমার ভুল হয়ে গেছে। এই তো লাইনে আসো বাচ্চা। আচ্ছা একটু রিমোটটা দেন না, নাটক দেখবো। কি সেই ইন্ডিয়ার বস্তা পচা মার্কা সিরিয়ালগুলো দেখবেন তাই তো? ও, আপনি না বাচ্চাই রয়ে গেলেন। এই যুগে কেউ ইন্ডিয়ার সিরিয়াল দেখে? বাংলাদেশে কত সুন্দর সুন্দর রোমান্টিক নাটক সম্প্রচার হয়, সেইগুলো কোনোদিন দেখেছিলেন? তাই নাকি? কোথায়? আমি তো জানতাম না। রিমোটটা দেন, দেখাচ্ছি। একবার দেখলে প্রেমে পড়ে যাবেন। কার প্রেমে পড়ে যাব? আপনার? উফ, সব সময় এত বেশি কথা বলেন কেন? আমি নাটকের প্রেমে পড়ে যাওয়ার কথা বলেছি। ও, এই নিন রিমোট। তাই বলে আমি মেয়েটার দিকে রিমোট দিয়ে এগিয়ে দিলাম। মেয়েটা সোফার একপাশে বসে বাংলা রোমান্টিক নাটক চালু করে দিল। দুজনে সোফায় বসে রোমান্টিক নাটক দেখছি। ইস, বাংলাদেশি নাটকগুলো যে এত রোমান্টিক হয় তা আমার আগে জানা ছিল না। আমি তো প্রথম দেখায় নাটকের প্রেমে পড়ে গেলাম। যে নাটকটা দেখছিলাম নাটকের নাম এ বেটার লাভ স্টোরি। সত্যি নাটকটা এতটা রোমান্টিক ছিল তা বলার বাহিরে। আমি প্রথম দেখায় রোমান্টিকতা কিছুটা উপলব্ধি করতে পারলাম। এতদিন রোমান্টিকতা কি জিনিস উপলব্ধি করতে পারিনি, কারণ আমি কোনোদিন রোমান্টিক কিছু দেখি নাই। আমার মনে আস্তে আস্তে রোমান্টিকতার ছোঁয়া ঢুকে যাচ্ছে। নাহিদা আমার পাশে বসে এক পলকে টিভির দিকে তাকিয়ে আছে, আর আমি একবার নাহিদার দিকে তাকাচ্ছি আর একবার টিভির দিকে তাকাচ্ছি। আমার মনে হচ্ছে, ইস, আমিও যদি একটা প্রেম করতে পারতাম। যাই হোক, মনের মধ্যে থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিলাম, কারণ আমার দ্বারা প্রেম সম্ভব না। এরপর রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাহিদাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে এসে নাহিদা তার ক্লাসে চলে গেল। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আমার বন্ধুগুলো যে এত হারামি কি বলবো। আজকেও নাহিদাকে নিয়ে শুরু করে দিয়েছে। তো মামা, জল কতদূর এগুলো? জল কত দূর এগোলো মানে? আরে শালা, নাইদার সাথে তোর ইন্টু মিন্টু আর কি। দূর শালা, তুই আর ভালো হবি না। আমাকে দেখে কি মনে হয় ওর সাথে আমি প্রেম করব? সারাক্ষণ দুজনের টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকি। আর ও যে মেয়ে, ওর সাথে আমার হবে না। কি বললি মামা? টম অ্যান্ড জেরি? তাহলে তো মামা হইয়া গেছে কাম। মানে তুই কি বলতে চাচ্ছিস? সবে তো ঝগড়া শুরু, আস্তে আস্তে ঝগড়ার গভীরতা বাড়বে, তারপর আস্তে আস্তে সেই ঝগড়া থেকে বিন্দু বিন্দু ভালোবাসা জন্ম নেবে। ছাই হবে। ওর সাথে আমার জীবনে কিছু হবে না, আর ওকে নিয়ে আমি কোনো চিন্তাও করি না। এখন না করলেও কিছুদিন পর এমনি করবি। আচ্ছা, তুমি এসব কথা বাদ দিবি? আচ্ছা এসব কথা বাদ দে। হৃদয়, আজকে আমাদের পাশের বাসায় একটা হেব্বি পাখি এসেছে, যাবি নাকি আমাদের বাসায়? আরে মামা, আবার বলতে হবে নাকি? আগে বলবি না নতুন পাখি আসছে? আচ্ছা তাহলে আজকে আমার সাথে আমার বাসায় যাস। আবির, তুই যাবি নাকি? আমার এসবের দরকার নাই, তোরা যা। আমি ভালো আছি, ভালো থাকতে চাই। আইসে আমার ভালো পোলা। তোরা যা তো, আমি ক্লাসে গেলাম। হ্যাঁ যা যা, একটা কাজই তো পারিস, সারাদিন পড়াশোনা নিয়েই থাক। জীবনে মজা কি জিনিস বুঝলি না? আমি বুঝতেও চাই না, তোরা থাক, আমি গেলাম।
সবাইকে বিদায় দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে কিছুই ভালো লাগছে না। হারামিগুলো কেউ আমার সাথে ক্লাসে আসলো না। বন্ধু বান্ধব ছাড়া কি ক্লাস জমে? ধুর সাই, আর ক্লাসে আসবো না কাল থেকে। ক্লাস শেষ করে আজ নাহিদাকে না নিয়েই বাসায় চলে আসলাম। বাসায় আমাকে একা আসতে দেখে আম্মু বলল, কি রে আবির, তুই একা বাসায় আসছিস কেন? নাহিদা কোথায়? আমার তো ক্লাস আগেই শেষ, তাই আমি আগেই চলে এসেছি। তোর ক্লাস আগে শেষ তো কি হয়েছে? মেয়েটাকে এভাবে একা ফেলে আসবি? মেয়েটা এখানে নতুন, রাস্তাঘাট ঠিক মতো চেনে না, যদি কিছু হয়ে যায়? আমি কি করব? একা একা বসে থাকবো নাকি? তুই এক্ষুনি কলেজে যা, ওকে নিয়ে তারপর বাসায় আসবি। আম্মু কি বলো, আমি আবার কলেজে যাব? হ্যাঁ, তুই আবার কলেজে যাবি। কলেজে গিয়ে নাহিদাকে নিয়ে তারপর বাসায় আসবি। দেখ, এসব আর ভালো লাগে না। তোকে যেতে বলেছি, যা। কি আর করার, মাতৃ আজ্ঞা। আমি বাসা থেকে বেরিয়ে আবার কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মেয়েটা বান্ধবীদের সাথে খুব মজা করছে। আমি তাড়াতাড়ি করে নাহিদার কাছে গেলাম। নাহিদা, কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে পুরো কলেজ খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আমি এখানেই ছিলাম। আপনার ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আচ্ছা, তাহলে বাসায় চলে যাই। এখনই বাসায় যাব না, চলেন না আজকে একটু ঘুরে আসি। এখন কোথাও যাওয়া যাবে না। প্রথমে বাসায় যাব, ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর ভেবে দেখব কোথাও যাওয়া যায় কিনা। আচ্ছা, আপনি এমন কেন? সবসময় এমন করেন। তো আর কি করব, ক্লান্ত শরীরে কোথায় যাব? হ্যাঁ, আমাদের কলেজের পাশেই নাকি একটা সুন্দর পার্ক আছে। আছে তো। চলেন না পার্কটা থেকে ঘুরে আসি। এই দুপুরবেলা পার্কে? অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর নাহিদাকে নিয়ে আমি পার্কের দিকে হাঁটা ধরলাম। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা, তাই রিক্সা নিলাম না। দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। পার্কে ঢুকে পার্কের চারপাশে সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখে নাহিদা বলে উঠল, ওয়াও, এত সুন্দর পার্ক, চারপাশে এত সুন্দর পরিবেশ, এমন সুন্দর জায়গা আছে, আমাকে আগে বলেননি কেন? বলার সুযোগ আর হলো কোথায়? সারাক্ষণ তো দুজনে ঝগড়াই করে গেলাম। আচ্ছা যান, আজকে থেকে আর ঝগড়া করব না। সত্যি আপনি আমার সাথে ঝগড়া করবেন না? না, করব না। আচ্ছা, দেখবনি। দেখেন। তারপর দুজনে বেশ কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন হলো আমার গিটারটা বাক্সবন্দি হয়ে আছে। আমার অনেক স্বাদের গিটার, অনেক শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গিটার বাজানোর সময় পাই না। আজকে গিটারটা বাক্স থেকে বের করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসে গিটারের সুর উঠালাম। আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। গানটা শেষ করতে হঠাৎ পিছন থেকে হাততালির শব্দ আমার কানে ভেসে উঠল, সাথে কারো আওয়াজ। বাহ, আপনি তো বেশ সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আসলে গান গাওয়া আমার পেশা না, তবে গান গাইতে আমার ভালো লাগে, তাই শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গান গাওয়ার সময় পাই না। এখন থেকে রোজ আমাকে গান শোনাতে হবে। কেন? আপনার মনের সুর আমি শুনে মুগ্ধ হয়েছি তাই। ওরে বাবা, বলেন কি? আপনার গানের সুর সত্যি অনেক সুন্দর। যাক, কেউ একজন আমার সুরের কদর দিল। আচ্ছা, আরেকটা গান শোনান না প্লিজ। আচ্ছা বলেন, কোন গান শুনতে চান? যে কোনো একটা রোমান্টিক সং। ওকে, কোন গানটা গাওয়া যায়, কোন গানটা পাওয়া যায়? হ্যাঁ, পাইছি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আরে উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। গানটা শেষ করতে না করতেই আবার হাততালি। বাবা, আপনি এত সুন্দর গান কি করে করেন? জানি না। আপনার তো গায়ক হওয়া উচিত। আমি গায়ক হতে চাই না, যেমন আছি ভালো আছি। গায়ক হলে আমি সেলিব্রিটি হয়ে যাব, তখন আমার অহংকার বেড়ে যাবে। আর আমি চাই না অহংকারী হতে, চাই যেমন আছি ভালো আছি। বাহ, খুব ভালো যুক্তি তো। ভালো তো হবেই। আচ্ছা, আমার কথা বাদ দেন। আপনি আমাদের বাসায় আসার পর থেকে তো আপনার সাথে ভালো করে কথাই হলো না। এবার আপনার কথা বলেন। আমার কথা কি বলবো? তেমন কিছু না। আপনার জীবন কাহিনী, কয়টা প্রেম করছেন, আপনার পছন্দের মানুষ কে কে, আপনি কাউকে পছন্দ করেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এইসব আবার বলা লাগে নাকি? যদি বলতে না চাই তাহলে দরকার নেই, এমনি বললাম আর কি। ভালো লাগে বলবেন, না লাগলে নাই। ছোটবেলা থেকে আমি আর 10টা মেয়ের মতো নয়, মা বাবার খুব আদরের মেয়ে তো। মা বাবা খুব আদরে বড় হয়েছি,
সব সময় লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মনোযোগী হইনি। প্রেম ভালোবাসা এক প্রকার বলতে পারেন সব সময় এড়িয়ে চলেছি। কেন কেন প্রেম ভালোবাসা ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আজকালকার যুগে ভালোবাসার যেই মূল্য, ভালোবাসলে কষ্ট পেতে হয়, তাই কখনো কাউকে ভালোবাসিনি। আচ্ছা, আপনাকে এই পর্যন্ত কয়জন প্রপোজ করেছিল? তা তো ঠিক মনে নেই, কারণ আমাকে অনেকেই প্রপোজ করেছে। আচ্ছা, আপনাকে এতজন প্রপোজ করেছে, আপনার কাউকে ভালো লাগেনি? না, আমার ভালো লাগেনি। ভালো না লাগার কোনো কারণ? আমি কারোর দিকে এমন দৃষ্টিতে তাকাইনি যাতে তাকে আমার ভালো লাগবে। ও আচ্ছা, তো সারা জীবন কি এমনই সিঙ্গেল থাকবেন, এমন ইচ্ছা? দেখি যদি ভালো কাউকে পেয়ে যাই, লাইফ লাইন বানাবো। বাহ, আপনি লজ্জাও পান? কেন, লজ্জা পাওয়া যাবে না বুঝি? না, যাবে, কিন্তু কিন্তু কি? কিছু না, বাদ দেন। এভাবে দুজনকে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না। আমি প্রতিদিন নাহিদাকে নিয়ে কলেজে যাই। কলেজ শেষ হলে আবারও দুজনে একসাথে বাসায় আসি। একদিন কলেজ শেষে বাসায় ফিরছি, আবারও নাহিদা চেঁচামেচি। আমার রিক্সা থামান। আজকে আবার কি হলো? আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, যাও। আইসক্রিম? তাড়াতাড়ি নিয়ে আসো। কয়টা আনবো? একটা। আমি খাবো না। না, তুমি চেয়ে চেয়ে দেখবে। এটা কেমন কথা? এটাই কথা, তুমি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রিক্সা থেকে নেমে আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিম নিয়ে এসে নাহিদার হাতে দিলাম। এই নাও তোমার আইসক্রিম। ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। নাহিদা আইসক্রিম খাচ্ছে, আমি চেয়েছি, তার খাওয়া দেখছি। আমার চেয়ে থাকা দেখে নাহিদা বলল, কি আইসক্রিম খাবে? দিলে কে না খাই? কিছু বললে নাকি? ওই কিছু না তো। আচ্ছা, এই নাও আইসক্রিম খাও। তোমার কম পড়ে যাবে তো। আরে অসুবিধা নাই, অল্প একটু নাও। আচ্ছা। তারপর দুজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খেলাম। আমার খুব আনন্দ লাগছে। এই সামান্য কয়দিনে নাহিদের প্রতি আমার বেশ একটা মায়া জমে গেছে। কেন জানি নাহিদাকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়ে গেছে। কেন জানি না, সব সময় নাহিদার আশেপাশে থাকতে খুব ভালো লাগে। নাহিদা, একটা কথা বলবো? বলো, কি বলবে? আমি তো বাকিটার বলতে পারলাম না। তুমি কি? না, কিছু না। আমি যে নাহিদাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। নাহিদাকে আমার ভালোবাসার কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দেয়। হঠাৎ করে যদি তাকে ভালোবাসার কথা বলি, কিন্তু সে যদি রাজি না হয়, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি নাহিদাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। আমার পুরোটা জুড়ে শুধু নাহিদা। নাহিদাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই বলতে পারি না। আমার খুব ভয় হয়। আবির, বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস। তো সমস্যাটা কি? কিছু হয়েছে? কই, কিছু হয়নি তো। সত্যি কিছু হয়নি? আমার আবার কি হবে? তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? তুই কিসের কথা বলছিস বলতো? তুই ভালো করে বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি। তুই যে নাহিদাকে ভালোবাসিস সেটা ওকে বলতে পারতিস। আমি ওকে ভালোবাসি কথাটা বলতে পারবো না রে। কেন পারবি না? কেন? আমার খুব ভয় হয় যদি রাজি না হয় আর আমি ওকে হারিয়ে ফেলি। আরে বেটা, কিছুই হবে না। তুই দেখছিস না আমি নাহিদারে তোর প্রতি আকর্ষণ কত। আমার মনে হয় নাহিদাও তোকে পছন্দ করে। আরে দূর, আমার মতো একটা ছেলেকে নাহিদা পছন্দ করবে? তোকে পছন্দ না করার একটা কারণ বল। জানি না। তাহলে তোর সমস্যাটা কি বলে দে। না রে, আমি পারবো না। আচ্ছা, তোকে বলতে হবে না, আমি ওকে বলে দিচ্ছি। এই না, একদম না। তুই ওকে কিছু বলবি না। আচ্ছা, তুই এইভাবে আর কতদিন কষ্ট পাবি? যতদিন কষ্ট সহ্য করতে পারবো। দোষ, এইভাবে নিজেকে আর কষ্ট দিস না। তোরা থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবি তুই? আমার একটু বাসায় কাজ আছে, তোরা থাক। আরে নাহিদার তো ক্লাস শেষ হয়নি, ওকে নিয়ে যাবি না? না রে, ভালো লাগছে না, ও একাই যাবে। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস।
তাই বলে সবার থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম। দিন দিন কেমন যেন গৃহবন্দির মতো হয়ে যাচ্ছি। কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছা করে না, কারণ যাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে ভালোবাসি কথাটা বলতে পারছি না। মনের মধ্যে একটা অজানা ভয় সবসময় কাজ করে, যদি নাহিদাকে আমি হারিয়ে ফেলি। না না, আমি নাহিদাকে হারাতে দেব না। আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি। নাহিদার কলেজ শেষে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো। আবির, ভেতরে আসতে পারি? পারমিশন নিতে হবে নাকি? হুম। আচ্ছা, কিছু বলবে কি? আজকে আমাকে রেখে এই বাসায় চলে আসলে যে? এমনি ভালো লাগছিল না, তাই আগেই বাসায় চলে এসেছি। আচ্ছা, একটু ঘুরতে নিয়ে যাবে আজকে? শরীরটা ভালো লাগছে না আজকে। কেন, কি হয়েছে তোমার? মাথাটা কেমন জানি একটু ব্যথা করছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি, তোমার মাথায় তেল দিয়ে দেই, ভালো লাগবে। তুমি আবার এত কষ্ট করতে যাবে কেন? আরে দূর পাগল, এত কষ্টের কি আছে, তুমি বসো, আমি তেল নিয়ে আসছি। তারপর নাহিদা তেলের বোতল নিয়ে আসলো, তারপর আমার পাশে বসলো। না, আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ো, আমি মাথায় তেল দিয়ে দেই। আচ্ছা। আমি তো মনে মনে মহা খুশি হয়ে গেলাম। তারপর আমি নাহিদার কোলে আমার মাথা রেখে শুয়ে পড়লাম, আর নাহিদা আমার মাথায় তেল দিয়ে দিতে লাগলো। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আগের থেকে বেশ আরাম লাগছে। পাগলিটার হাতে জাদু আছে বলতে হবে। কত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সারাটা জীবন এমনই করে নাহিদার কোলে মাথা রেখে শুয়ে থাকি। নাহিদার কোলে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। নাহিদার ডাকে ঘুম ভাগলো। এই আবির, আবির, কি হলো, কথা বলছো না কেন? আমি চোখটা মেলে বলতে লাগলাম, কই কিছু হয়নি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয় শুনি? জানি না, বুদ্ধ একটা। তাই বলে আমার মাথাটা ওর কোল থেকে তুলে দৌড়ে ওর রুমে চলে গেল। কিছুই বুঝলাম না মেয়েটার হঠাৎ করে কি হলো। তাহলে কি নাহিদাও আমাকে ভালোবাসে? না না, এ কি করে হয়? ও তো আমাকে খুব ভালো একটা বন্ধু মনে করে, এতটুকুই। ও আমাকে ভালোবাসতে যাবে কেন? দূর, এসব আবল তাবল চিন্তা আর ভালো লাগে না। আর আবল তাবল চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এরপর এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন নাহিদার আমার প্রতি কেয়ার কেমন জানি একটু বেড়ে যাচ্ছে। নাহিদা আবার অনেক কেয়ার নেয়, কিন্তু আজও আমি নাহিদাকে আমার মনের কথা বলতে পারলাম না। মেয়েটার সাথে প্রত্যেক দিন সবসময় পাশাপাশি থাকি। প্রতিদিন একই রিকশায় করে কলেজে যাই, কলেজ থেকে ফিরি। দুজনের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমি ওকে একটু বেশি কিছুই ভাবি। বলতে পারে নাহিদা আমার পৃথিবী। না, আমি আর পারছি না। আজকে নাহিদাকে যে করেই হোক আমার মনের কথা বলবোই। আর কতদিন এভাবে মনের সাথে যুদ্ধ করব? সকালবেলা নাহিদাকে সাথে করে নিয়ে কলেজে গেলাম। নাহিদাকে রিকশা থেকে নামিয়ে দিয়ে বললাম, নাহিদা 1 ঘন্টা পরে একটু দেখা করিরো, কথা আছে। এখন বলা যাবে না। না, 1 ঘন্টা পরই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ক্লাস করে বটগাছের নিচে আসব, তুমিও আইসো। আচ্ছা। তারপর নাহিদা ক্লাসে চলে গেল। আমি রিক্সা নিয়ে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে গিয়ে বেশ কিছু তাজা গোলাপ ফুল কিনে নিলাম। আজকে কি যে খুশি লাগছে। আজকে আমি নাহিদাকে আমার মনের কথা বলবো। আমার এতদিনের স্বপ্ন আশা সবকিছু আজকে পূরণ হবে। কিন্তু নাহিদা কি রাজি হবে? দূর সাই, হবে না কেন? আমার সাথে কেমন ব্যবহার করে তাতে তো আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। মনে অনেক সাহস আর প্রবল বিশ্বাস নিয়ে কলেজে ফিরে এলাম। বট গাছের নিচে বসে আছি, কখন নাহিদা আসবে। কি ব্যাপার, 1 ঘন্টার কথা বলেছিলাম, 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু নাহিদা আসছে না কেন? দূর, আর ভালো লাগে না। একটু এগিয়ে যাই, দেখি কি হলো। আমি নাহিদার খোঁজে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমি একটু সামনে যেতেই থমকে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হ্যাঁ, এটা আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? নাহিদা এই ছেলেটার সাথে কি করছে? আর এই ছেলেটাই বাকে নাহিদার সাথে হাত ধরাধরি করে কথা বলছে আর খুব হাসাহাসি করছে। আমার হৃদয়টা মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না। আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। আমার চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরতে লাগলো। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না। সেখান থেকে চলে আসার সময় পিছন ফিরে আরেকবার নাহিদার দিকে তাকালাম। দেখলাম ছেলেটা নাহিদাকে জড়িয়ে ধরলো। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ রুবেল সামনে পড়ে গেল। কি রে আবির, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? কিছু হয়নি রে। আর কোথায় আমি কান্না করছি? আমি কান্না করছি না তো। কিছু তো একটা হয়েছে, বল কি হয়েছে? আরে বললাম তো কিছু হয়নি। তোর কি মনে হয় আমি বোকা? আমি কিছু বুঝি না? সত্যি করে বল কি হয়েছে? তারপর আমি রুবেলকে সবকিছু খুলে বললাম। রুবেল সবকিছু শুনে বলল, তুই কি বলিস এসব? নাহিদা এমন কাজ করবে আমি তো ভাবতেও পারছি না। আর আমার তো মনে হয় না নাহিদা সত্যি এমনটা করেছে।
আমার আর কিছু জানতে হবে না, বুঝতে হবে না, তোরা ভালো থাক। তোরা ভালো থাক মানে? এই পাগল, তুই কি বলতে চাইছিস? কিছু না, আমার আর কিছু ভালো লাগছে না, আমাকে যেতে দে। তাই বলে আমি রুবেলকে সরিয়ে সামনে এগোতে লাগলাম। আমার যখন মন খারাপ হয়, আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে চলে যাই। আজকেও সেখানে যাচ্ছি। চোখের জল মুছে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাচ্ছি। পা যেন আর চলছে না, হাঁটতে পারছি না, কিন্তু তবুও কষ্ট করে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে বসে পড়লাম। নদীর পাড় আর আমার মধ্যে কতটা মিল। নদী বয়ে চলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তার কান্না কেউ দেখতে পায় না। তাহলে আজ আমার চোখের জল সবাই কেন দেখছে? না, আমি আর কাঁদবো না, কিন্তু কি করব? চোখের জল দিয়ে বাধা মানছে না আজ। কেন নাহিদাকে এতটা ভালোবাসতে গেলাম? এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার সব স্বপ্ন আশা সবকিছু শেষ। আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি আর এসব কথা ভাবছি। অপরদিকে রুবেল আমার কলেজ থেকে বেরিয়ে পড়ার পর নাহিদার কাছে গেল। নাহিদার কাছে গিয়ে দেখলো নাহিদা একটা ছেলের সাথে এসে এসে কথা বলছে। রুবেল নাহিদার কাছে গিয়ে ওর হাতটা টেনে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই নাহিদা, এসবের মানে কি? কোন সবের মানে কি? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে আর ওর সাথে তোমার সম্পর্ক কি? কেন, কি হয়েছে? তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো আর কি বলতে চাচ্ছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না, পারছি না। আবির তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, এটা কি তুমি জানো না? নাকি তুমি জেনেও না জানার ভান করবে? আবির আমাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে, তোমাকে সে অনেক ভালোবাসে, নিজের থেকে অনেক বেশি। কিন্তু তুমি আজকে যা দেখালে, জানি না এরপর আবির কি করবে। আমি আবার কি করলাম? আর আবির কি করবে? ওই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি? আরে ওইটা আমার ছোটবেলার বন্ধু। অনেকদিন পর আজ হঠাৎ দেখা, তাই কথা বলছিলাম। তুমি জানো আবির আজ তোমাকে প্রপোজ করার জন্য এসেছিল? কই না তো। ও শিট, ওর সাথে তো আমার দেখা করার কথা ছিল। আবির এখন কোথায়? তুমি যখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে, তারপর ওই ছেলেটা তোমাকে জড়িয়ে ধরলো। এইসব কিছু দেখে আবির আর নিজেকে ঠিক রাখতে পারেনি, কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল কিছু বলতে পারবে? জানি না কোথায় গেছে, তবে আমার মনে হয় ও ওর পছন্দের জায়গায় গেছে। ওর পছন্দের জায়গা কোথায়? নদীর পাড়। আমাকে সেখানে নিয়ে চলো প্লিজ রুবেল। আচ্ছা, আমার সাথে চলো। তারপর রুবেল নাহিদাকে সাথে করে নিয়ে আমার খোঁজে নদীর পাড়ে চলে গেল। রুবেলের ধারণা ঠিক, ওরা নদীর পাড়ে গিয়ে দেখলো আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি। নাহিদা দৌড়ে গিয়ে আমার পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? তোমার সমস্যাটা কি? আমার কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, তাই চোখটা মুছে পিছনে ঘুরে তাকালাম। আমি পিছনে তাকাতেই অবাক, এ কি নাহিদা, তুমি এখানে? আমি এখানে। তার আগে বলো তুমি এখানে কি করছো? ওই কিছু না তো, এমনি বসে আছি। তাহলে কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম? আর কে বললাম আমি কান্না করছিলাম? আবির, আমি সবকিছু দেখেছি। একটা মানুষকে এতটা ভালোবাসো, কিন্তু তাকে মুখ ফুটে একটা বার বলতে পারলে না। তুমি এতটা বোকা কেন? হ্যাঁ, ভালোবাসি মানে? আমি কাকে ভালোবাসি? আর তোমাকে এসব কথা কে বললো? রুবেল আমাকে সবকিছু বলেছে। রুবেল বলেছে মানে? আমি পিছনে ভালো করে তাকিয়ে দেখলাম রুবেল পিছনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। ও আচ্ছা, তার মানে সবকিছু মিলে প্ল্যান। আমাকে এতটা কষ্ট দিয়ে ওদের শান্তি হয়নি, আরো কষ্ট দিতে চায়। রুবেল, তুই ওকে কি বলেছিস? কোথায়? আমি কিছু বলিনি তো। আমি গেলাম ভাই, তোরা থাক, আমার কাজ আছে। তাই বলে রুবেল দৌড়ে পালালো। আমি রুবেলকে ধরার জন্য দৌড় দিতে লাগলাম, কিন্তু নাহিদা আমার হাত টেনে ধরলো। এই, তুমি কোথায় যাচ্ছ? হাতটা ছাড়ো, আমি আসছি। না না, তোমাকে তো ছাড়া যাবে না। আর এই হাতটা তো ছাড়ার জন্য ধরিনি। মানে? এ বুদ্ধু, তুমি আসলে একটা গাধা। এতদিন হয়ে গেল তুমি আমাকে একটুও বুঝলে না। আর তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতদিন বলনি কেন? তোমাকে হারিয়ে ফেলার ভয়। ভেবেছিলাম যদি ভালোবাসার কথা বলি, তাহলে যদি তুমি রাগ করে আমাদের বন্ধুত্বটাও নষ্ট করে দাও, তখন আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। ও আচ্ছা, তাই? কিন্তু এখন যে আমাকে ছাড়া থাকতে হবে, আমি তো তোমাকে ভালোবাসি না। চাও, ভালোবাসা লাগবে না, আমি চলে যাব অনেক দূরে। এই চুপ, একটা থাপ্পড় দেব। আমাকে চেনো? না। আমাকে যে ভালোবাসো, একটাবার প্রপোজ করছো,
না। তাহলে কি করে ভাবলে আমি তোমাকে একসেপ্ট করব? তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। করবো না, আমার বয়ে গেছে, তুমিও তো করতে পারো। আমি কেন করব? হ্যাঁ, তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। আমার শার্টের কলার টেনে ধরে বলল, আচ্ছা বলছি বলছি। ওরে বাবা, কি গুন্ডি মেয়ে! তাড়াতাড়ি বলো। কিভাবে বলবো? জানি না, কিন্তু অন্যরকম করে বলতে হবে, না হলে কিন্তু একসেপ্ট করব না। ও বাবা গো, আচ্ছা বলছি। নাহিদা, তুমি কি আমার বাচ্চার মা হবে? হবে কি আমার গৃহিণী? হবে কি আমার বুড়ো বয়সে একসাথে বসে চা খাওয়ার সঙ্গী? হবে কি আমার মা বাবার আদরের ছেলের বউ? ওই, এইভাবে কেউ প্রপোজ করে? আমি করি। অ্যাকসেপ্ট করলে করো, না করলে নাই। আচ্ছা করছি। হ্যাঁ, আমি হব তোমার বাবুর মা, হব তোমার গৃহিণী, সঙ্গী হব তোমার শেষ বয়সের, একসাথে বসে চা খাওয়ার সাথী হব, হব তোমার বাবা মায়ের আদরের ছেলে আর বউ। আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ আমার পাগলটা। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। পৃথিবীতে আজকে সবার থেকে আমি অনেক বেশি খুশি। কেউ কল্পনাও করতে পারবে না আমি কতটা খুশি আজ, কারণ আমি আমার ভালোবাসাকে আপন করে পেয়েছি। দুজনই বেশ অনেকক্ষণ দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এই পাগলি, বলো। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। হুম। তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম। তারপর দুজনে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সময় আম্মু আমাদের দুজনকে খুশি দেখে বলল, কি রে, ব্যাপার কি? আজ দুজনে এত খুশি? এমনি আম্মু। আচ্ছা, দুজনে যা, ফ্রেশ হয়ে আয়, আমি লাঞ্চ রেডি করছি। আচ্ছা আম্মু। তারপর দুজনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে লাঞ্চ করলাম। বিকেলবেলা দুজনে ছাদে বসে আছি। নাহিদা হঠাৎ বলল, আবির, বলো। তোমার গিটারটা নিয়ে আসো তো। কেন? গান শুনবো তাই। এখন গান না শুনলে হয় না? না হয় না, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আনছি বাবা, আনছি। কি আর করবো, আপনারাই বলেন। মহারানীর হুকুম যে, বাধ্য হয়ে আমার রুম থেকে গিটারটা নিয়ে আসলাম। তারপর দুজনে মিলে একসাথে গান ধরলাম। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নয় কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। প্রথম লাইনটা আমি গাইলাম এবং তার পরের লাইন নাহিদা গাইল। তুমি সাগর নীলিমা নও, মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই গয়না, আয়না আমি হৃদয়ের আয়না। গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নিয়েন। দুজনে মিলে বেশ রোমান্টিক মুহূর্ত পার করলাম। এরপর গিটারটা পাশে রেখে আমি নাহিদাকে জড়িয়ে ধরে দোলনায় বসে আছি। এভাবে বেশ অনেকক্ষণ দুজনে বসে রইলাম। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রেডি হয়ে কলেজে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝপথে মহারানীর হুকুম। ওই বাবু, জান বলো। আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজে যেতে ইচ্ছে করছে না? তাহলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম যে। তো কি হয়েছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? তোমার যে কোনো পছন্দের জায়গায়। আচ্ছা চলো, আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? গেলেই দেখতে পাবে। আচ্ছা। তারপর রিক্সাওয়ালাকে রিক্সায় ঘুরিয়ে নিতে বললাম। তারপর দুজনে কাশবনে ঘুরতে আসলাম। কাশবন দেখে তো নাহিদা মহা খুশি। আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওয়াও, এত সুন্দর জায়গা। বাবু তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি না সত্যি অনেক রোমান্টিক। জায়গাটা কেমন লাগলো? খুব 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 সুন্দর। তোমার ভালো লাগবে বলেই তো নিয়ে আসলাম। আমার বাবুটা আমাকে কত বোঝে। তারপর দুজনে কাশবন ঘুরলাম। দুজনে আজকে প্রচুর মজা করলাম, অনেক স্মৃতিময় সময় কাটালাম। একটু পরেই মহারানীর হুকুম। বাবু চকলেট আনো। তোমাকে দেখছি এক একদিন এক একটা আবদার। একদিন ফুচকা, একদিন আইসক্রিম, আজকে চকলেট। তো কি হয়েছে, আমি দুনিয়াতে যা কিছু আছে সব খাবো, সব। তোমার কোনো আপত্তি আছে? না মেরি জান, আমার আপত্তি থাকবে কেন? তাহলে চুপচাপ তাড়াতাড়ি চকলেট আনো। আনছি। কি আর করার। তারপরে পাগলিটার জন্য চকলেট আনলাম। চকলেট এনে ওর হাতে দিতেই খপ করে প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে লাগলো। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কি দেখছো? তোমার খাওয়া দেখছি। খাওয়া দেখে লাভ নেই। কেন? তোমাকে চকলেটের ভাগ দেব না তাই। বাহ, আমি চকলেট এনে দিলাম আর আমি ভাগ পাবো না? না, পাবে না। আচ্ছা যাও, লাগবে না, তুমি একাই খাও। ওলি আমার বাবুটা লক করেছে। না রাগ করিনি, তুমি খাও।
তারপর পাগলিটা কিছুটা চকলেট মুখে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, নাও খাও। এভাবে খাবো? হুম। আচ্ছা। তারপর আমি নাহিদার মুখ থেকে চকলেট খেতে যাব, তখন নাহিদার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। নাহিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আপনারা তো খুব দুষ্টু। আমাদের রোমান্টিক সব মুহূর্তে কি আপনাদের দেখতে হবে? আমাদেরকে কি একটু একা ছাড়বেন না? একটু চোখটা বন্ধ করেন, আমরা একটু রোমান্টিক মুহূর্ত কাটাই। বুঝেছি, আপনারা চোখ বন্ধ করবেন না, তাই তো? জানতাম আপনারা আমাদেরকে একা ছাড়বেন না। কি আর করার, তাই আমি বাধ্য হয়ে নাহিদাকে ছেড়ে দিলাম। এরপর নাহিদাকে নিয়ে বাসায় ফিরলাম। রাত্রেবেলা সবাই মিলে ডিনার করছি। আমি নাহিদার সামনের চেয়ারে বসে আছি। আমি খেতে খেতে আস্তে করে নাহিদার পায়ে আমার পা দিয়ে টাচ করলাম। নাহিদা একটু নড়ে চড়ে উঠলো। আমি আবারও আমার পা দিয়ে নাহিদার পায়ে স্লাইড করতে লাগলাম। নাহিদা খুব রেগে যাচ্ছে, কিন্তু আমিও নাসরবান্দা, ওকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসা, দুজনের জীবন যেন আজ পরিপূর্ণ। একদিন বিকেলবেলা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খুব ইচ্ছা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার, তাই তাড়াতাড়ি করে নাহিদা রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। ওই মেরি জান, কোথায় তুমি? এই তো বাবু, কি হয়েছে? চলো না, বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে তো। আরে লাগবে না, তুমি চলো না তো। তারপর আমি নাহিদাকে জোর করে নিয়ে ছাদে চলে গেলাম। এরপর দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। খুব মজা হচ্ছে। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজার অনুভূতি একটু অন্যরকম। যারা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজেছে তারাই উপলব্ধি করতে পারবে। দুজনে ছাদের উপর বৃষ্টিতে ভিজতেছি আর নাচতেছি। হঠাৎ করে নাহিদা পা স্লিপ করে পড়ে গেল। কি হলো মেরি জান, তোমার লাগেনি তো? আচ্ছা, আস্তে আস্তে আমাকে ধরে ওঠো। নাহিদা উঠে দাঁড়াতে যাবে, তখনই পায়ের ব্যথায় আবার পড়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর নাহিদাকে কোলে তুলে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে বললাম, যাও তোমার ভেজা কাপড় চেঞ্জ করে আসো। আর আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে আসছি। তাই বলে নাহিদাকে ওর রুমে রেখে আমি আমার রুমে চলে আসলাম। আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে মলম হাতে নিয়ে নাহিদার রুমে গেলাম। নাহিদার রুমে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছি। আমি ওর কাছে গিয়ে বললাম, পাটা একটু এগিয়ে দাও। কেন? বারে, মলম লাগিয়ে দিতে হবে না? আমি একাই দিতে পারবো, আমাকে দাও, আমি দিচ্ছি। একদম চুপ, চুপচাপ শুয়ে থাকবে, একটা কথা বলবে না। না, একদম না। তুমি আমার পায়ে হাত দেবে না। কেন? তুমি আমার পায়ে হাত দেবে, এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়। একদম চুপ, আর একটা কথা বলবে না। চুপচাপ পাটা এগিয়ে দাও। আমার ধমক শুনে কিছুটা ভীত হয়ে নাহিদা পা এগিয়ে দিল। তারপর আমি ওর পায়ে মলম লাগিয়ে দিলাম। এরপর ওকে চুপচাপ শুয়ে থাকতে বললাম। ওর পায়ে ব্যথা বলে রাত্রে আমি খাবারের প্লেট নিয়ে রুমে গেলাম। জানো, একটু উঠে বসো তো। কেন? রাতের খাবার খেতে হবে না? দাও, আমি খেয়ে নিচ্ছি। না, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। তারপর আমি নাহিদাকে খাইয়ে দিতে লাগলাম। একটু পর নাহিদা বলে উঠল, এই, তুমি খাবার খাইছো? না, তোমাকে খাওয়ানো শেষ হলে আমি খাবো। না, তোমাকে এক্ষুনি খেতে হবে। তাই বলে খাবারের প্লেট আমার হাত থেকে কেড়ে নিয়ে নাহিদা আমাকে তুলে খাওয়াতে লাগলো। দেখেছেন পাগলিটার কাণ্ড, নিজের পায়ের ব্যথায় নড়তে পারছে না, আবার আমাকে নিজের হাতে খাওয়াতে লাগছে। সত্যি পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। এরপর দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পর আমি নাহিদাকে শুয়ে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ধপাস করে আবার বিছানায় পড়ে গেলাম। কি ব্যাপার, আমার কি হলো? বিছানা থেকে উঠতে পারছি না কেন? ও মাগো, মাথাটা এমন ঘুরছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে আসলো। যখন চোখ খুললাম দেখলাম নাহিদা কান্না করছে আর আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এই পাগলি, কান্না করছো কেন? কি হয়েছে? তোমাকে কাল এত করে বারণ করলাম, কিন্তু আমার কথা তো শুনবে না। তোমার কত জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারছো না। আরে পাগলি, সামান্য জ্বর এসেছে, এতে কান্না করার কি আছে? তুমি বুঝবে না, আমার একটা কথা যদি শুনতা। বুঝলাম পাগলিটা বেশ অভিমান করেছেন। আমি আমার হাতটা দিয়ে আলতো করে পাগলিটার থুতনিটা ধরে বলতে লাগলাম, আমার পাগলিটা বুঝি অভিমান করেছে? নাহিদা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দেখলাম আম্মু রুমে আসছে। নাহিদা মা, এখন ওর কি অবস্থা? এই তো আন্টি একটু ভালো। এই, তুই জানিস না তোর বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়? তারপরেও তুই কেন কাল বৃষ্টিতে ভিজেছিস? তোর কি আক্কেল জ্ঞান কোনোদিনও হবে না? আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল আম্মু। না, হবে না,
আমার আক্কেল জ্ঞান দিয়ে কাজ না। তুই কোনো দিন মানুষ হবি না। আমার মানুষ হইতে হবে না, আমি যেমন আছি খুব ভালো আছি। তুই এমন থাকলে তোকে কেউ বিয়েই করবে না, সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে, তখন বুঝিস। কে বলেছে আমার বিয়ে হবে না? দেখো আমার বউ তোমার থেকে অনেক ভালো হবে। তুমি যে ঝগড়টে, আমার বউ তোমার থেকে শতগুণ ভালো হবে। আম্মুকে রাগানোর জন্য কথাটা বললাম। কি বললি হারামজাদা ছেলে? আমি ঝগড়ুটে? এটা শোনার জন্য তোকে ভালোবাসা দিয়ে বড় করেছি। বড় করেছো দেখে কি আমি তোমার দোষ বলবো না? আল্লাহ জানে আব্বু তোমার সাথে কেমনে সংসার করেছে এতদিন। আমি হলে তো সেই কবেই বাবার বাড়ি পাঠিয়ে দিতাম। কি করলি হারামজাদা ছেলে? আমার ঝাড়ুটা কোথায় রে? তোকে আজকে আমি। তাই বলে আম্মু ঝাড়ু খুঁজতে লাগলো, আর আমি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়ে বাসার বাইরে দৌড়ানোর সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম। নাহিদা হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলেছিল, আর আম্মু হাসছিল। ব্যাপার কি? হঠাৎ করে আমার চোখ গেল নিচের দিকে। ও মা গো, আমি তো হাফ প্যান্ট পরে, এখন আমি বাইরে যাব কি করে? আমার মান সম্মান কিছুই থাকবে না। ভিতরে গেলেও তো বিপদ, বিরোধী নেত্রী হামলা করে দেবে আমার উপর। ভিতরে যাই, যা হবার হবে, মান সম্মানটা তো অন্তত থাকবে। দরজাটা আস্তে করে খুলে চারপাশে দেখতে লাগলাম। না, বিরোধী নেত্রী আশেপাশে কোথাও নেই। যাক, বাঁচলাম। আস্তে আস্তে করে আমার রুমে চলে গেলাম। উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে পিছনে তাকাতেই তো আমি থ হয়ে গেলাম। এ কি? আম্মু, তুমি এখানে? এবার কোথায় পালাবে বাছাধন? ও বাবা গো! তাই বলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করলাম। আমি আস্তে আস্তে মাটিতে পড়ে গেলাম। আম্মু নাহিদাকে ডেকে দুজনে আমাকে টেনে টেনে অনেক কষ্টে বিছানায় উঠলো। তারপর আম্মু আমাকে অনেক ডাকাডাকি করতে লাগলো, কিন্তু আমি কোনো সারা শব্দ করলাম না। একটু পর নাহিদা একটা গ্লাসে পানি নিয়ে এসে আমার মুখের উপর ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দিয়ে উঠে দেখি আম্মু বলতে লাগলো, বাবা, তোর কিছু হয়নি তো? আরে আম্মু, আমার আবার কি হবে? আমি তোমার ছেলে না? তুমি থাকতে তোমার ছেলের কিছু হতে পারে নাকি? তুই এত ফাজলামি করিস কেন? হ্যাঁ, কোনো দিন কি মানুষ হবি না? হবো তো আম্মু। একটা বিয়ে করাই দাও, যে আমাকে মানুষ করার দায়িত্ব নেবে আর তোমাকে বাড়ির কাজে সাহায্য করবেন। আমি নাহিদার দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। তোর লজ্জা করে না এসব কথা বলতে? খাস তো বাবার টাকায়, আগে নিজে কিছু করে তারপর বিয়ের কথা বলিস। তোমাদের সমস্যাটা কি জানো? আজ আমি কিছু করি না বলে তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, আর তাই নাতি নাতির মুখ দেখতে পাচ্ছ না। পরে যদি আফসোস করো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাব। থাক তুই, আমি গেলাম। তাই বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি ভালো করে দেখে নিলাম আম্মু রুম থেকে চলে গেছে নাকি। না, আম্মু আর নাই। আমি নাহিদাকে এক টান দিয়ে আমার বুকে টেনে নিলাম। এই হচ্ছে কি, ছাড়ো, আন্টি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? ধরা পড়ার ভয়ে কি রোমান্স করব না? যা দুষ্টু, সব সময় শুধু দুষ্টুমি। আন্টিকে বিয়ের কথা বলার কিছু ছিল? হ্যাঁ, আমার যে আর তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। তোমাকে একবারে আপন করে নিতে চাই। আমি তো তোমারই আছি, আমি আবার কোথায় যাব? হ্যাঁ, না, কোথাও যাবে না, কিন্তু কিন্তু কি? তোমাকে আরো আপন করে পেতে চাই। তাই বলে আমি ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট এগিয়ে নিয়ে যেতে ধরলাম। একদম না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ভালো হবে না কেন? জানি না, ধুর। তাই বলে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নাহিদা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কত পাগল। নাহিদাকে যদি আমি আপন করে না পাই তাহলে আমি কি করে থাকবো? না, আমাকে কিছু একটা করতেই হবে, যাতে করে নাহিদাকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। কি করা যায়? চাকরি করব নাকি ব্যবসা করব? ব্যবসা করতে গেলে তো টাকার দরকার। আমার কাছে তো টাকা নাই। তাহলে আর কি, চাকরির খোঁজ করি। আবির কাল থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়ো, না হলে ভবিষ্যৎ অন্ধকার। শুয়ে শুয়ে এসব ভাবছি। আজকে আর কলেজ যাওয়া হলো না। সারাদিন বাসায় বসে বসে কি ভালো লাগবে। রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, কি করছো? কি আর করব, একটু রেস্ট নিচ্ছি। কিছু বলবি কি? না আম্মু, তেমন কিছু না। বাসায় বসে বসে ভালো লাগছে না, ভাবছি কোথাও ঘুরতে যাব। ভালো তো, নাহিদাকে সাথে করে নিয়ে যাস। এটাই তো চেয়েছিলাম আম্মু, কিন্তু কোথায় যাব? একটা কাজ কর, নাহিদা তো অনেকদিন হলো আমাদের এখানে এসেছে, তো ওদের বাড়ি থেকে ঘুরে আয়। না, ওখানে যাওয়া যাবে না। কেন, সমস্যা কি? তুমি কি ভাবছো ওখানে গেলে আজকে আমাদের আসতে দেবে? না আসতে দিলে ওখানে থেকে যাবি, অসুবিধা কি? কলেজে যাবে কে? এক সপ্তাহ কলেজ মিস করলে অসুবিধা কি?
আরে আম্মু, সামনে আমার পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না, সব ক্লাস গুরুত্বপূর্ণ। তাহলে কোনো পার্কে যা। এইটা ভালো বলছো। আচ্ছা তাহলে আমি নাহিদাকে রেডি হতে বলি। আচ্ছা যা। তারপর আমি আম্মুর রুম থেকে বেরিয়ে নাহিদার রুমে গেলাম। জানিমান, কোথায় তুমি? এই আসতে কি হচ্ছেটা কি? আন্টি শুনে ফেলবে তো। আরে শুনলে শুনুক তো, তাতে আমার বিকালবেলা ঘুরতে যাব, রেডি থাইকো। আন্টি কি যেতে দেবে? তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করো নাকি? আম্মুকে রাজি করিয়ে তারপর এসেছি। বাহ, তোমার তো খুবই বুদ্ধি বেড়েছে দেখছি। দেখতে হবে না ভালোবাসার মানুষটা কার? যা, সব সময় ফাইজলামি করে। আচ্ছা, এখন আমি আমার রুমে গেলাম। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে অনেক খুশি হচ্ছি বিকেলবেলা নাহিদাকে নিয়ে ঘুরতে যাব। এটা ভাবতেই মনে মনে কি যে খুশি লাগছে। রুমে বসে বসে মোবাইল টিপছি, হঠাৎ বাহিরে কার যেন চেঁচামেচির শব্দ শুনলাম। চেঁচামেচি শুনে বাহিরে এসে তো আমি পুরাই মেরে গেলাম। দেখছি আম্মু রুবাইয়া আন্টির সাথে গলায় গলায় জড়াজড়ি করছে। আমার শাশুড়ি আম্মা এসে গেছে যে, যা ধুর, শাশুড়িকে আজকে আসতে হলো। কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, সব প্ল্যান ভেস্তে গেল। নাহিদা ওর মায়ের সাথে কথা বলছে। কেমন আছিস রে মা? খুব ভালো আছি। আন্টি আমার যে খেয়াল রাখে, আন্টি আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। বাহ, এখন মায়ের থেকে মাসি বড় হয়ে গেল। তুমি তো সারাদিন চিল্লাচিল্লি করতে, এখানে তো আমার সাথে একদম চিল্লাচিল্লি করে না। আন্টি আমাকে অনেক ভালোবাসে। তাই তো তোকে এখানে পাঠিয়েছি, তোকে এখানে রেখে দেবো বলে। কিছু বললে? না কিছু না, তো ভালোই যত্নে আছিস দেখছি। আমার বান্ধবীটা তোর অনেক যত্ন নেয় তাই না? তোর মেয়ের কোনো অযত্ন আমি করিনি। তোর মেয়ে কি আমার মেয়ে নয়? ওকে তো আমি আমার মেয়েই মনে করি। সারা জীবন তো তাই করতে হবে। হুম। আম্মু আর আন্টির কথা আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। কি বলছে, কি ভাবছে, কিছুই তো বুঝতে পারি না। দূর হয়ে যা, যা ভাবে ভাবুক, তাতে আমার কি। এ কি, নাহিদার সাথে আরেকটা পিচ্চি মেয়ে দেখছি। এটা আবার আন্টি? ওইটা কে? আমার কথা শুনে আন্টি আমার দিকে ছুটে আসলো। তারপর আমার মাথায় মুখে হাত বোলাতে লাগলো। বাবা, কি রে, তোর ছেলেটা এত বড় হয়ে গেছে, দেখতে তো একদম রাজপুত্রের মতো। হুম, দেখতে হবে না ছেলেটা কার? বাবা তুমি কেমন আছো? জি আন্টি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো আন্টি। আচ্ছা, তুমি যেন কিছু একটা বলছিলে। আন্টি বলেছিলাম ওইটা কে? ওইটা আবার ছোট মেয়ে নুসরাত। ও আচ্ছা। রুবাইয়া, তুই আমার সাথে আয় তো। কতদিন হলো তোর সাথে গল্প করি না। তাই বলে আম্মু আন্টিকে টেনে নিয়ে তার রুমে চলে গেল। এদিকে পিচ্চি মেয়েটা আমার দিকে বারবার ঘুরে তাকাতে লাগলো। পিচ্চি মেয়েটা নজর ভালো ঠেকছে না। মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না, তাই নাহিদাকে বললাম, নাহিদা তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও। আচ্ছা। তাই বলে নাহিদা ওই পিচ্চি মেয়েটাকে নিয়ে ওর রুমে চলে গেল। আর আমি রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তোর কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, শাশুড়ি আসার আর সময় পেল না, সব প্ল্যান ভেস্তে দিল। এখন কি পরিমাণ যে রাগ লাগতেছে। আবার সাথে একটা পিচ্চি মেয়ে আনছে, বুঝলাম না মেয়েটার সমস্যাটা কি। আমার দিকে ওইভাবে বারবার ঘুরে তাকাচ্ছিল কেন? এই মেয়েটার থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। কি আর করব, শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম। একা একা রুমে আর কতক্ষণ থাকবো, তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একা একা বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। পকেট থেকে মোবাইলটা বের করে গান শুনতেছি আর গাইতেছি। হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে এক করি না আমি, এককে করি দুই। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো মনে করলাম নাহিদা এসেছে, তাই কিছু না ভেবে জড়িয়ে ধরলাম পিছন দিকে। কিন্তু আমি পিছন ফিরতেই তো অবাক হয়ে গেলাম। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আপনি না, তুমি করে বলুন। আমি আপনার বয়সে ছোট, আর আপনি এখানে কাকে আশা করেছিলেন? এখন নাহিদার কথা বললে সমস্যা হতে পারে। না, কাউকে না। ছাদে এসেছেন ভালো কথা, আমার কাঁধে হাত রেখেছেন কেন? হাত রাখা যাবে না বুঝি? না, রাখা যাবে না। তাই বলে ছাদ থেকে নেমে আসলাম। দূর, ভালো লাগে না। ভেবেছিলাম কি আর হলো কি, পিচ্চি মেয়েটার আসার সময় পাইনি, এই সময়টাতেই আসতে হলো। কোথায় ভাবলো নাহিদা আসবে, ওর সাথে একটু গল্প করব, মনটা একটু ফ্রেশ হবে। কিছু হলো না, ধুর, কিছু ভালো লাগে না। আমি আবারও চুপচাপ রুমে গিয়ে শুয়ে রইলাম। রাত্রে সবাই মিলে ডিনার করছি, হঠাৎ কে যেন আমার পায়ে পা দিয়ে টোকা দিল। আমি তো ভাবলাম নাহিদ, তাই নাহিদার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। নাহিদ দাও আমাকে দেখে হাসলো। আমি তো ভেবেই নিলাম এটা নাহিদা। একটু পর আবার টোকা দিল। এবার আমি ওকে টোকা দেওয়ার জন্য পা বাড়িয়ে দিলাম। নাহিদাকে যখনই টোকা দিলাম, নাহিদা লাফ দিয়ে উঠলো।
কিরে মা, কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলি কেন? না কিছু না, এমনি আম্মু। কি ব্যাপার? নাহিদা এমন ভয় পেল কেন? ও তো এমন ভয় পায় না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার পায়েও টোকা দিল, অথচ আমি ওর পা একটু টোকা দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠলো। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমি নাহিদাকে বললাম, নাহিদা তোমার সাথে একটু কথা ছিল, একটু তাড়াতাড়ি খেয়ে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে নাহিদার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর নাহিদা রুমে আসলো। নাহিদা রুমে আসার সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে দিলাম। এই কি করছো? দরজা লাগাচ্ছ কেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, তাতে আমার কি? কি বলবে তাড়াতাড়ি বলো, আবার কেউ এসে পড়বে। খাবার টেবিলে তুমি এমন ভয় পেয়ে লাফ দিয়ে উঠলে কেন? সবার মাঝে তুমি হঠাৎ করে এইভাবে পায়ে টোকা দিলে কেন? তুমিও তো আমাকে দিলে। কোথায়? আমি তো এমন ভয় পাইনি। আমি আবার কখন তোমার পায়ে টোকা দিলাম? তুমি তো প্রথমে আমাকে 2বার দিলে, তারপরে তো আমি তোমাকে দিলাম। না তো, আমি কি পাগল সবার মাঝে তোমার সাথে দুষ্টুমি করব? ওয়েট ওয়েট, তাহলে কে আমার পায়ে টোকা দিল? খুঁতে দিচ্ছে মনে হয়। আচ্ছা, ওটা যদি নাহিদার না হয় তাহলে কে হবে? আমি যা ভাবছি তা নয় তো? ওই পিচি মেয়েটা হলে তো ওকে আমি... কি হলো, কি ভাবছো? না কিছু না। তোমার পিচি বোনটা আসার পর থেকে দেখছি কেমন কেমন যেন করছে। কেমন কেমন করছে? পিচি মেয়ে হয়তো না বুঝে করে ফেলেছে। থাক, নাহিদাকে বলার দরকার নেই। আবার কি ভাবছো? না কিছু না। দেখো, আজকে কত প্ল্যান করলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তোমার মা আসার সময় পেল না। আরে কতদিন হলো আম্মুর সাথে দেখা হয় না, এতদিন পর আসলো, আমি কত হ্যাপি। হ্যাঁ, তুমি হ্যাপি আর আমি নারাজ। নারাজ কেন? ওরা আসার পর থেকে তো তোমার সাথে আমি ঠিক মতো কথাই বলতে পারছি না। আরে বোকা, তাতে কি হয়েছে? ওরা কি সারা জীবনের জন্য থাকতে এসেছে নাকি? 2-3 দিন থাকবে তারপর চলে যাবে। এই কয়দিন তো আমার জীবন থাকবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। কি করবা? এই কয়দিন একটু কষ্ট করো। না, আমি পারবো না। অনেকক্ষণ হলো আমি গেলাম, না হলে সবাই সন্দেহ করবে। যাওয়ার আগে একটা মিষ্টি দিয়ে যাও। সবসময় শুধু দুষ্টুমি। যাও তো। না দিলে যেতে দেব না। আচ্ছা দিচ্ছি। তাই বলে নাহিদা আমার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিল। এত ছোট? বাবুটা প্লিজ, এখনকার মতো এটা নিয়ে খুশি থাকো। না, আমার বড়টা লাগবে। উফ, তুমি না আমাকে ফাঁসিয়েই ছাড়বে। তাই বলে আমার মাথাটা টেনে নিয়ে নাহিদা ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। আহা, এখন নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এইভাবেই দুজনে প্রায় 5 মিনিট থাকলাম। তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল। এখন দুজনেই হাঁপাচ্ছি। এবার হ্যাপি তো? খুব খুশি মেরিজান। এখন আমি খুব আরাম করে ঘুমাতে পারবো। আচ্ছা থাকো, এবার যাই। আচ্ছা জানেমান। তারপর নাহিদা চলে গেল আর আমি আরাম করে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রেডি হলাম। আমি কলেজের জন্য রেডি হয়ে নাহিদাকে ডাকতে গেলাম। নাহিদা। নাহিদার রুমে গিয়ে দেখলাম ও ওর মায়ের সাথে গল্প করছে। হ্যাঁ আবির বলো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? কলেজে যাবে না? কতদিন পর আম্মুর সাথে দেখা, আজকে যাব না। আম্মুর সাথে সারাদিন গল্প করব। তুমি আজকে একাই যাও। আমি কি ওকে রেখে একাই কলেজে যাব নাকি? আরে তুমি না বললে তোমার কি যেন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে? কই না তো, আজকে তো আমার তেমন কোনো জরুরি ক্লাস নেই। ধুর, আন্টির সামনে এভাবে। আরে কি বলো তুমি? কালকে বললে না? আমি আবার কখন বললাম? আমার তো মনেই পড়ছে না। ধুর, পাগলি মেয়েটা আমার ইশারা বুঝে না। আমাদের কাণ্ড দেখে নাহিদার মা মুচকি মুচকি হাসছে। বুঝলাম না এখানে হাসির কি হলো। আমি আছি আমার প্যারায়। ধ্যাত। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি একাই গেলাম। ওকে যাও। আমি একাই গেলাম কিন্তু। যাও। আচ্ছা গেলাম, বাই। আবার কত শুনে হয়তো নাহিদার মা কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তিনি বলল, নাহিদা, তুই কলেজে যা, ঘুরে আয়, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। না আম্মু, আজকে তুমি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। দূর, আর ভালো লাগে না। থাক, তুই তোর মাকে নিয়ে আমি গেলাম। আমার কোনো ইশারাই বোঝে না। তাই বলে নাহিদার রুম থেকে বেরিয়ে কলেজে গেলাম। আজ কলেজে আমাকে একা আসতে দেখে সবাই বলল, কি রে, আজকে তুই একা কলেজে যে? নাহিদা কোথায়? আরে ওর কথা বাদ দে তো, ওর যা খুশি করুক, আমার কি। কি হয়েছে রে? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা হবে কেন? কালকে ওর মা এসেছে, তাই আজকে কলেজে আসলো না। আমার থেকে নাকি ওর মা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। থাক, ও ওর মাকে নিয়ে, আমার কি দরকার। ও এই ব্যাপার। আরে অনেকদিন পর মায়ের সাথে দেখা, একটু গল্প করতে দে না, তুইও না।
তুই এখন শুরু করলি? থাক তোর, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস বোকা? আমি তো মজা করছিলাম। আর একটু আড্ডা দে, মনটা ভালো হবে। আচ্ছা চল। তারপর সবার সাথে আড্ডা দিলাম। সবার সাথে আড্ডা দিয়ে মনটা একটু হালকা হলো। এরপর সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি নাহিদা এখনো ওর মায়ের সাথে বসে গল্প করছে। আল্লাহ গো, এই মেয়েদেরকে এত কি ক্ষমতা দিয়েছো যে এরা সারাদিন বকবক করলেও এদের মন বাধা দেয় না? সারাদিন বকবক করছে, একটু কি বিরক্ত লাগে না? সারাদিনে এত কি কথা বলে। আমি বাসায় ঢুকে সোজা আমার রুমে চলে গেলাম। নাহিদা আর ওর মা ড্রয়িং রুমে বসে গল্প করছে। আম্মু রান্না করে রান্না করছে। আমি আমার রুমে ঢুকতেই হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে পিছনে তাকিয়ে দেখি সেই পিচ্চি মেয়েটা। কি ব্যাপার, তুমি এখানে? আমার রুমে তুমি কি করছো? কিছু না, এমনি দেখতে আসছিলাম। কি দেখতে আসছিলা? দেখছিলাম যে মানুষটা এত সুন্দর, তার রুমটা কত সুন্দর করে সাজানো হতে পারে। ও হ্যালো, আমি কোনো সুন্দর মানুষ না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? তোমাকে এত কথা বলতে পারবো না। এখন আমার রুম থেকে যাও, আমি চেঞ্জ করব। কেন? আমি থাকি না, সমস্যা কি? ও হ্যালো, কথা কম বলো ঠিক আছে? এখন চুপচাপ আমার রুম থেকে যাও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। রুমে কি সারা জীবনের জন্য থাকতে এসছে নাকি? চাইলেও থাকতে দেবো না। আমিও দেখবো কেমন না দেন। আমি তো এই রুমে সারা জীবন থাকবো। তাই বলেই পিচ্চি মেয়েটা আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। কি ব্যাপার, পিচ্চি মেয়েটা যাওয়ার সময় কি বলে গেল? মেয়েটার কথা চলাফেরার কোনোটাই তো সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা কি করতে চাচ্ছে? নাহিদার চিন্তায় আমি বাঁচতেছি না। আবার এই পিচ্চি মেয়েটা জ্বালা ধরছে। এখন মনে হচ্ছে এই বাসা থেকে একেবারে চলে যাই। এসব ভাবতে ভাবতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে দেখে নাহিদার মা বলতে লাগলো, আবির বাবা, তোমার কি মন খারাপ নাকি? আমার মন খারাপ সেটা শাশুড়ি জানলো কিভাবে? কই না তো আন্টি। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। দেখেছো, মেয়ের মা আমার মন বোঝে কিন্তু মেয়ে বোঝে না। না আন্টি, ওই আর কি। কি হয়েছে আমাকে বলা যাবে? না আন্টি, তেমন কিছু না, এমনি, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তো ফিউচার নিয়ে কি প্ল্যান করছো? এই তো আন্টি ভাবতেছি একটা জব করব, তাই জব খোঁজাখুঁজি করছি। কিসের জব করবা? মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা শোনো তাহলে, তুমি কাল তোমার আঙ্কেলের সাথে কথা বলো। উনি তোমাকে অ্যাড্রেস বলবে, সেখানে গেলে তোমার চাকরি হয়ে যাবে। আন্টি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি একটা চাকরি পেয়ে যাব। আরে কি বলো বাবা, তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি কোনো কথা না বলে কাল সকালে তোমার আঙ্কেলের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। তারপর ড্রয়িং রুমে বসে আন্টির সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। নাহিদাও আমার পাশেই ছিল। নাহিদা কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। একটু পর আম্মু এসে লাঞ্চের জন্য ডেকে গেল, কিন্তু আমি বললাম, আম্মু আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমি খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছিস, আগে বলবি না? আরে অসুবিধা কি, তোমরা খাও। যা, তোর খেতে হবে না। কোথায় যাবি সেখানে যা। এত রাগ করার কি আছে? রাগ করবো কেন? তোর যা ইচ্ছে তাই কর, আমার কি? আম্মু। তুই আর কোনো কথা বলবি না। আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে থাকলাম। রাত্রে আম্মু আমাকে তার রুমে ডেকে নিয়ে যায়। কিছু বলবে আম্মু? নাহিদা তো আমাদের বাড়িতে অনেকদিন হলো আসছে। তুই তো ওর সাথে সবসময় বন্ধুর মতন থাকিস, তো এই ছবিগুলো একটু দেখ তো কেমন। কিসের ছবি? নাহিদার জন্য সম্বন্ধ আসছে, দেখ তো ছেলেটাকে পছন্দ হয় কিনা। আমি আম্মুর হাত থেকে ছবিটা খপ করে কেড়ে নিয়ে দেখতে লাগলাম। কে এই ছেলেটা? এর সাহস কত বড়, আমার ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেয়। আমার তো মাথায় আগুন উঠতে লাগলো। আমার ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হবে মানে? আমি তো এটা কিছুতেই মানতে পারবো না। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আরও আগে কেন আমি চাকরির খোঁজ করলাম না? এখন যদি সত্যি সত্যি নাহিদার বিয়ে হয়ে যায়, তাহলে আমি কি করে বাঁচবো নাহিদাকে ছাড়া? আমি ছবিটা উল্টো করে ধরে দেখছি, আর মনে হয় এসব ভাবছি। ছবিটা উল্টো করে ধরে আছি, সেটা আমার খেয়ালই নেই। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু এটা কোনো ছেলে হলো? গরুর মতো চেহারা দেখতে, এর সাথে হবে নাহিদার বিয়ে? এর সাথে কখনোই নাহিদাকে হতে পারে না আম্মু। এর থেকে কত ভালো ছেলে আছে। আমার দিকে দেখুন, আমি কত হ্যান্ডসাম একটা ছেলে। আম্মু একটা মুচকি এসে দিয়ে বলতে লাগলো, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? ছেলেটা কত ভালো, কত বড় বিজনেস। তোর কোনো আইডিয়া আছে? এর সাথে নাহিদার বিয়ে হলে খুব সুখে থাকবে। মোটেও না আম্মু। এর থেকে নাহিদার সাথে তুমি আমার আর কিছু বলতে পারলাম না। নাহিদার সাথে তোর কি? কই কিছু না। এই ছেলেটার সাথে নাহিদার বিয়ে হতে পারে না, শুধু এইটুকুই বলবো। ছেলেটার সমস্যাটা কি সেটা বল। ছেলেটাকে দেখতে কেমন ছাগলের মতো লাগছে। নাহিদার সাথে কোনোদিন মিল হবে না। তার থেকে তুমি বরং আমার
আবারও বলতে গিয়ে থেমে গেলাম। তোর কি? নাহিদার চিন্তা না করে আমার বিয়ের চিন্তা করো। আমি তোমার একমাত্র ছেলে, আমার বিয়ে দেবে না? তোকে দিব বিয়ে? এখনো ঠিকমতো খাবারটাই তুলে খেতে পারিস না, আবার বিয়ে দেব? আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। কে বলেছে আমি খেতে পারি না? তুমি আমার খাওয়া দেখেছো? দেখবো না কেন, গরুর মতো করে খাস। আম্মু, ভালো হচ্ছে না কিন্তু। থাকো, তোমরা যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, তাহলে এই ছেলেটার সাথে নাহিদার বিয়ে ঠিক করলাম। একদম না। আমি মরে গেলেও এই ছেলের সাথে নাহিদার বিয়ে হতে দেব না। আচ্ছা, দেখা যাবে তুই কেমন বিয়েটা আটকাতে পারিস। আমি রাগে ফুলতে লাগলাম। আমার সাথে কেন এমন হয়? আমি আম্মুর রুম থেকে বেরিয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদা, একটু ছাদে আসবে? তোমার সাথে কথা আছে। এত রাতে ছাদে কি বলবা? এখানেই বলো। তোমাকে আসতে বলছি, আসো। আচ্ছা, আসতেছি। তারপর আমি ছাদে চলে গেলাম। আমার পিছনে পিছনে নাহিদা আসলো। নাহিদা ছাদে আসতে আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। নাহিদা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। প্লিজ আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যেও না। এই পাগল, কান্না করছো কেন? কি হয়েছে? আগে তুমি বলো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? আরে ধুর পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আগে বলো তো কি হয়েছে? আম্মু একটু আগে আমাকে দেখে একটা ছেলের ছবি দেখালো। কোন ছেলের ছবি? একটা ছেলের ছবি চিনি না, তাকে। তো কি হয়েছে? ওই ছেলেটার সাথে নাকি তোমার বিয়ে। নাহিদা, তুমি আমাকে প্রমিস করো তুমি ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না। তুমি যদি কাউকে বিয়ে করো সেটা শুধু আমি। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমাকে কথা দাও। আরে পাগল, তোমাকে কে বলেছে আমার বিয়ে? আমার বিয়ে আর আমি জানলাম না? তোমাকে এখনো জানানো হয়নি। দেখো, তোমাকে কালকে আন্টি বলবে। আম্মু আমাকে কিছুই বলবে না। কেন কিছু বলবে না? তার মানে তুমি কি চাও বিয়েটা হোক? এত পাগলামি করো না। আমার অন্য কোথাও বিয়ে হবে না। তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তোমাকে ভালোবেসেছি আর তোমাকে আপন করে নিব। সত্যি তো? সত্যি। এবার কান্না থামাও প্লিজ। হুম। তারপর হাত দিয়ে চোখ মুছে নিলাম। আচ্ছা, আমার কথা শোনো। বলো। কাল সকালে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করবে। তিনি তোমাকে যা যা বলবে তাই তাই করবে। দেখবে কালকে তোমার চাকরিটা হয়ে যাবে। তারপর বাসায় আমাদের বিয়ের কথা জানাবে। সবাই আমাদের বিয়েটা মেনে নেবে। দেখো। সত্যি নেবে তো? নেবে। আর না নিলে আমি মানিয়ে নেব। আই লাভ ইউ সো মাচ নাহিদা। আই লাভ ইউ টু। আচ্ছা, এখন ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আর কোনো চিন্তা করবে না। কাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করতে যাবে। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। অপরদিকে নাহিদা তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? কে বললো? আবির বলল। হ্যাঁ, করছি তো। জানিস ছেলেটা অনেক ভালো, তোর অনেক কেয়ার করবে, তোকে অনেক যত্নে রাখবে। ওর সাথে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। না, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়েটা করতে পারবি না কেন? আমি এই ছেলেকে বিয়ে করব না। তুই কি ছেলেটার ছবি দেখেছিস? না, দেখিনি, আর দেখতেও চাই না। একবার ছবিটা দেখ। আমার কোনো ডাউট নেই ছেলেটাকে একবার দেখলে তুই না করতে পারবি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কেন পারবি না? কারণ তুই কি? আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তোকে যে বিয়েটা করতেই হবে। না, আমি করব না। আচ্ছা, ছবিটা একবার দেখ। আমার মনে হয় না ছেলেটা দেখতে খারাপ। আমি বললাম তো দেখবো না। আচ্ছা, ছেলেটাকে একবার দেখতে তো অসুবিধা নেই। একটা আবার ছেলেটাকে দেখ। এই নে ছবি। নাহিদা এবার ছবিটা তার মায়ের হাত থেকে কেড়ে নিল। কে সেই ছেলে যার জন্য তার মা এত সুপারিশ করছে? নাহিদা ছবিটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেল। মুখে মুচকি হাসি ফুটে উঠল। আম্মু। আমার পাগলি মেয়ে, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আরে বোকা, তোরা যখন ছোট ছিলি তখনই তো তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এ বাসায় তোকে পাঠিয়েছিলাম। আমার সুইট আম্মু, লাভ ইউ আম্মু। তাই বলে নাহিদা ওর মাকে জড়িয়ে ধরল। পাগলি মেয়ে, তুই কি ভেবেছিলি অন্য কোনো ছেলে হবে? আরে তোকে আমরা কত ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর ভালোবাসাটা আমরা বুঝবো না? নাহিদা তো অনেক খুশি আজ, কারণ তাদের ভালোবাসার মধ্যে আর কোনো বাধা থাকলো না। তাদের ভালোবাসা পবিত্র বিয়ের মধ্যে বাঁধনে আবদ্ধ হতে যাচ্ছে। কিন্তু আবির এখনো কিছুই জানে না।
আবির শুধু একটা কথাই চিন্তা ভাবনা করছে, যে করেই হোক নাহিদাকে তার আপন করে পেতে হবে। আবির কিছুতেই তার ভালোবাসাকে হারাতে পারবে না, তার ভালোবাসা মানুষকে আপন করে নিতে হবে। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাহিদা বাবার সাথে দেখা করতে চলে যাই। নাহিদার বাবা আমাকে দেখে বলতে লাগলো, আরে বাবা আবির, কি অবস্থা তোমার? জি আঙ্কেল ভালো, আপনার কি অবস্থা? এই তো আছি। তোমার আন্টি কাল আমাকে সবকিছু বলেছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার সব ব্যবস্থা আমি করছি। থ্যাংক ইউ আঙ্কেল। আরে থ্যাঙ্কস দিতে হবে না। আচ্ছা, তোমার আন্টি বললো তুমি নাকি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চাও? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তোমার সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসছো তো? জি আঙ্কেল আনছি, এই যে নিন। তাই বলে আমি আমার সব কাগজপত্র ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার সব কাগজপত্র দেখে বললেন, বাহ, তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সব কিছুতেই তোমার খুব ভালো মার্কস, বিশেষ করে ম্যাথে তুমি খুব ভালো। জি আঙ্কেল ওই আর কি। আচ্ছা, তোমার চাকরিটা মনে করো কনফার্ম। কাল সকালের মধ্যেই তোমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, এটা মনে করো আমার দায়িত্ব। ওকে আঙ্কেল। আচ্ছা চলো নাস্তা করি। না আঙ্কেল আমি খেয়ে এসেছি। আরে খাইছো তো কি হয়েছে, আবার খাও। না আঙ্কেল আর কিছু খেতে পারবো না। আচ্ছা, নাস্তা না করলে চা বা কফি? না আঙ্কেল অন্য আরেক দিন। আমার মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। আরে লজ্জার কিছু নাই, চলো কফি খেয়ে আসি। আরে না লজ্জা পাবো কেন, আসলে আমি নাস্তা করে এসেছি তো, এখন কিছু খাবো না। আচ্ছা তাহলে আর কি, দেখে শুনে বাসায় যাও, আমি তোমার আন্টির সাথে কথা বলে নেব। ওকে আঙ্কেল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু চাকরির ব্যবস্থা করে আসলাম। তো কি হয়েছে? তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে বললে না? তোর জীবন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরে সেটা না, তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার বিয়ে কনফার্ম। এটা আবার কখন বললাম? আম্মু একদম মুখ ঘোরাবে না। ও আচ্ছা, বুঝেছি। তার মানে তোর মাথায় বীরভূত ধরেছে, তাই তো? আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, এখন দেখছি তুই সত্যি সত্যি। দাঁড়া, আজকে তোকে কবিরাজের কাছে নিয়ে যাব, তোকে জিনে ধরেছে। আম্মু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো কি বলবো, এখনো চাকরিই হলো না, তার আগেই বিয়ে? আগে চাকরিতে জয়েন কর, অফিস কর, তারপর বিয়ের কথা বলিস। দেখ ভালো লাগে না, থাকো তুমি, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি রাগ করে আম্মুর রুম থেকে বের হয়ে গেলাম। এরপর ছাদে গিয়ে চুপচাপ বসে আছি। দূর এত কষ্ট করলাম, একটা চাকরির ব্যবস্থা করলাম, এরপর আমার বিয়ে দিচ্ছে না। এই জীবন না রাখার চেয়ে রাখাই অনেক ভালো। হা হা হা। ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মনে করলাম নাহিদার, তাই আমি হাত দুটো শক্ত করে ধরলাম। হাত দুটো ধরার পর আমি লক্ষ্য করলাম, কি ব্যাপার, নাহিদার হাত তো এত ছোট ছোট না, এটা নাহিদা না। আমি পিছনে ঘুরে তো অবাক, এ কি তুমি এখানে, আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? কি করব বলেন, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি, দেখলাম আপনার মনটা একটু খারাপ, তাই মনটা ভালো করার জন্য জড়িয়ে ধরলাম। কি হয়েছে? আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? এখানে আসার পর থেকে তোমার আচার আচরণ চলাফেরা কোনোটাই আমার কাছে ভালো লাগছে না। আবির, দেখো আমি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে, মনের কথা একদম গোপন করতে পারিনি। তোমাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছে, মানে প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আবির। ওই তোমার বয়স কত? হ্যাঁ পিচ্ছি একটা মেয়ে, এখন তোমার পড়াশোনা করার বয়স। এসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা, ঠিক আছে? ও হ্যালো, আমি পিচ্ছি না, ওকে? ক্লাস 9-এ পড়ি, আমার সব ফ্রেন্ডরা ক্লাস 7 থেকে প্রেম করে, আর তাই আমার মনে হয় না আমি পিচ্ছি, আমি যথেষ্ট বড়, ওকে? ওরে বাবা, এই মেয়ে বলে কি? আচ্ছা সবাই প্রেম করে বলে কি তোমাকেও করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার বয়স কত আর আমার বয়স কত জানো? তোমার বয়স জানি না, তবে আমার বয়স 15। আচ্ছা তোমার বয়স কত? 24। তার মানে তুমি আমার থেকে 9 বছরের বড়। ওটা ব্যাপার না, আমি মানিয়ে নেব। এই মেয়ে বলে কি? তুমি কি জানো আমি একজনকে পছন্দ করি? তোমার পছন্দ থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে সবকিছু ভুলিয়ে দেব, তখন শুধু তোমার আর আমার ভালোবাসা থাকবে, আর কিছু না। ও হ্যালো কন্ট্রোল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি পিচ্ছি একটা মেয়ে, এতটা পেকে গেলে কিভাবে? এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো, এসব উল্টাপাল্টা কথা আর যেন না শুনি কোনোদিন।
আমি তোমাকে ভালোবাসি, আর কিছু শুনতে চাই না, বাস তুমি শুধু আমার। তোমার সাথে কথা বলাই বৃথা। দাঁড়াও, আন্টিকে সবকিছু জানাচ্ছি। কি, আম্মুকে আমাদের বিয়ের কথা জানাবে তো? তুমি তো ভারী আজীব মেয়ে, বুঝেছি তোমাকে এভাবে হবে না। আমি এক্ষুনি আন্টির কাছে যাচ্ছি। তাই বলে সোজাসুজি ছাদ থেকে নেমে নাহিদার কাছে গেলাম, কারণ নাহিদার মায়ের কাছে গিয়ে কি বলবো, নাহিদা ওর মাকে যা বলার বলবে। নাহিদার কাছে গিয়ে বললাম, নাহিদা, তোমার বোনের কাণ্ড কারখানা দেখেছো? কেন, ও আবার কি করেছে? কি করেনি তাই বলো। পিচ্ছি একটা মেয়েও এতটা পেকে গেল কিভাবে? আরে কি করেছে তা তো বলবে। শোনো, ওই পিচ্ছি মেয়েটা কি করেছে। তারপর নাহিদাকে সবকিছু খুলে বললাম। নাহিদা সবকিছু শুনে তো অবাক। ও সত্যি তোমাকে এসব বলেছে? তাহলে আর বলছি কি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। একটু পর নাহিদার মায়ের আওয়াজ পেলাম। ওদের কথা শুনে মনে হচ্ছে নাহিদার মা নাহিদার ছোট বোনকে বকাবকি করছে। খুবই আজব ব্যাপার, পিচ্ছি একটা মেয়ে কি সব পাকা পাকা কথা বলে। এখন ঠিক হয়েছে না? মায়ের কাছে একটু ঝাড়ি খাও, এমনি ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলাম। ওই পাশে যত ঝড় তুফান হয় হয়ে যাক। পরের দিন সকালে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো। এরপর আমি চাকরিতে জয়েন করি। চাকরিটা খুবই ভালো আর আমার বেতনটাও খুব ভালো হয়েছে। আমি নিয়মিত অফিস করতে লাগলাম। জীবনের প্রথম চাকরি, তাই বুঝে নিত একটু সময় লাগছে। সবকিছু নিজের আয়ত্তে নিয়ে এলাম। এর কিছুদিন পর আমি আম্মুর কাছে আবারও গেলাম। আম্মু। হ্যাঁ, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আম্মু দেখো, আমি তো একটা ভালো চাকরি পেয়ে গেলাম। আমার বেতনটাও খুব ভালো। তো এবার আমার দিকটা একটু দেখো। তোর দিকে কি দেখবো? আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। তা আমি কি করব? তুমি কি করবা মানে? তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কোথায় তুমি খুশি হবে তা না মনটাই খারাপ করে দিলে। আচ্ছা, তোর এসব কথা পরে শুনবো। সামনের 25 তারিখে নাহিদার বিয়ে, ওর বিয়ে শেষ হতে দে, তারপর তোর নিয়ে চিন্তা ভাবনা করব। কি, নাহিদার বিয়ে মানে? কার সাথে? কেন, তোকে সেদিন যে ছেলের ছবি দেখালাম, ছেলেটাকে দেখেই তো নাহিদার পছন্দ করে ফেলেছে। কি বললে? নাহিদা এই বিয়েতে রাজি? কেন রাজি হবে না? ছেলেটা দেখতে শুনতে কত সুন্দর, দেখতে হবে না? আর নাহিদার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর। আম্মুর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নাহিদা এই আমাকে ভালোবাসে? আমি নাহিদার জন্য সবকিছু করলাম আর সেই কিনা ও আমাকে ধোকা দিল। আমি আর কিছু মানতে পারছি না। আম্মুর রুম থেকে বের হয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে বললাম, নাহিদা, এসব কি শুনছি আমি? কি শুনছো? তুমি নাকি ওই ছবির ছেলেটাকে বিয়ে করতেছো? হ্যাঁ ঠিকই শুনেছো, ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে। ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম, কি বলবো। ও এখনো ওই ছেলেটা আমার থেকে ভালো হয়ে গেল, তাই না? তুমি কেমনে পারলে আমার সাথে এমনটা করতে? তোমার সাথে কেমন করলাম? তুমি আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করতেছো, এর মানে কি নাহিদা? বারে, আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো নাকি? আর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো, তাই না করতে পারিনি। তুমি কিভাবে এই কথা বলছো? আমাকে তুমি এই ভালোবাসো? তুমি না আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার পাশে থাকবে? হ্যাঁ থাকবো তো সারা জীবন বন্ধু হিসাবে। নাহিদা প্লিজ এই বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাব। আমি মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করছি আর কথাগুলো বলছি। আরে বোকা, কান্না করছো কেন? কান্না থামাও বলছি। না, কান্না থামাবো না। আগে তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে দূর বোকা, তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথায় যাব? আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ কেন? আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেটা কে জানো? না, জানি না আর জানতেও চাই না। কেন, তোমার জানাটা জরুরি তো। আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেই ছেলেটার নাম হচ্ছে... আমার চোখের জল মুছে দিয়ে কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি নাম কি? সেই ছেলেটার নাম হলো আবির। কি? তোমাকে যে ছবি দেখানো হয়েছিল সেটা তোমারই ছবি ছিল, কিন্তু তুমি তো ছবিটা দেখোনি। আম্মু আর আন্টি সবকিছুই জানেন আর তারা আমাদের বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছেন। কি, তাহলে সবাই আমার সাথে এমন করলো কেন? সবাই তোমার সাথে একটু মজা করলো, তোমার রিয়াক্টটা কি সেটা দেখতে চাইলো সবাই। তার মানে সামনে 25 তারিখে আমাদের বিয়ে? আমাদের বিয়ে। ও ইয়াহু! তাই বলে আমি নাহিদাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলাম। আজ আমার খুশি যেন বাদ নেই। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি।
আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের দুজনের নাচানাচি দেখে আম্মু আর আন্টি হাসতে লাগলো। আজকে সবাই খুশি, কারণ দুই পরিবার এক হতে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আমাদের বিয়ের সকল প্রস্তুতি হলো। অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। সবাই আমাকে ধরে বাসর ঘরের সামনে নিয়ে গেল। কিন্তু বাসর ঘরের সামনে গিয়ে পড়লাম মহা বিপদে। আমার সব হারামি বন্ধুরা বাসর ঘরের দরজা আটকে রেখেছে। তাদের দাবি 30,000 টাকা না দিলে দরজা ছাড়বে না। এখন এতগুলো টাকা কোথায় পাবো? হারামি বন্ধুগুলো কিছুতেই মানছে না। কোথায় ভাবলাম বাসর ঘরে গিয়ে একটু রোমান্স করব, হারামিগুলোর জন্য তাও হচ্ছে না। অনেক কষ্ট করে সবাইকে মানিয়ে 10,000 টাকা ওদের হাতে ঢুকিয়ে দিয়ে আমি বাসর ঘরে ঢুকে গেলাম। বাসর ঘরে ঢুকে দেখলাম ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। নাহিদা বিছানার উপর বসে আছে। আমি ছুটে গিয়ে নাহিদাকে জড়িয়ে ধরলাম। আই পাগল, কি করছো? সব পাঠক পাঠিকা দেখছে তো? ও হ্যাঁ, তাই তো। ওই পাঠক পাঠিকার কত দেখবেন? এবার তো আমাদেরকে একটু ছেড়ে দিন। বাসর ঘরের কাহিনীটা না হয় অজানাই থাক, আমাদেরকে একটু রোমান্স করতে দিন। বাই বাই পাঠক পাঠিকা বৃন্দ।